করতে হবে, এই ম্যাটেরিয়ালস গুলোকে একটু লিমিটেড করতে হবে। যে মানে এখন অনেক বইপত্র আছে, বিভিন্ন ইউটিউবে ফ্রি ক্লাসের নামে অনেক এমসিকিউ হয়, এইসব আদে পড়ে তোমাদের প্রিপারেশনটা মানে কি বলবো ডিস্ট্রাক্ট হয়ে যেতে পারো। সেই কারণে তোমাদের রিসোর্সটাকে লিমিট করে সেগুলো বারবার করে পড়ে সেগুলো রিভিশন দেওয়ার চেষ্টা করতে হবে। আর এখানে তোমরা তো বোধহয় মক টেস্টও বিভিন্ন দাও, বিভিন্ন রকম পরীক্ষার জন্য মক টেস্ট। এই মক টেস্ট গুলো দিয়ে সবাই কি করে যে পরীক্ষা দিলাম, হয়তো একটা কোনো মার্কস পেলাম, যে আবার পরে পরীক্ষা দিচ্ছি, এরকম করলে হবে না। প্রত্যেকটা মক দেওয়ার পরে যে মকের যে কোশ্চেন গুলো সেগুলো ভালো করে অ্যানালিসিস করতে হবে, সেলফ ইন্ট্রোস্পেকশন করতে হবে, দেখতে হবে যে কোনগুলো তোমার পারা উচিত ছিল সেগুলো তুমি পেরেছো কিনা, যেগুলো পারোনি তুমি কেন পারোনি, ঠিক আছে। বা কোশ্চেন প্যাটার্ন, হ্যাঁ, যে কোশ্চেন গুলো কিভাবে আসছে আর তুমি কিভাবে পড়ছো সেগুলো তোমাকে নোট ডাউন করতে হবে, ঠিক আছে। আর কি বলবো, ইয়েস, তোমাদের কাছে কি কোশ্চেন গুলো নিয়ে আগে আমি তাহলে একটা ধারণা তৈরি করি নাকি? হ্যাঁ, তোমাদের যা যা জিজ্ঞাসা হয়েছে স্যারকে জিজ্ঞাসা করো। তো স্যার একজন একজন তোমাদের করে জিজ্ঞাসা করবে, তাহলে একটু তোমরা সুবিধা জিজ্ঞাসা করো, হবে। এবং সবাই একসাথে জিজ্ঞাসা করলে একটু প্রবলেম হয়, তো তোমরা হ্যান্ড রেজ করো এবং এক এক করে আমি বলছি। হ্যাঁ স্যার, আমি আগে একটা পরিচয় করি এর সাথে। এখানে এরা যারা পড়ছে, আপনি যেমন বললেন, এরা বিভিন্ন পরীক্ষায় দিচ্ছে। এবারে ডব্লিউবিসিএস এর ক্যান্ডিডেট আছে, যেমন ধরুন 3-4 জন এখানে আছে। বাকি মেন আপনার দিচ্ছে ওরা রেল দিচ্ছে, রেলের গ্রুপ ডি বা এনটিপিসি যেগুলো হয়, আর কিছু জন সিজিএল দিচ্ছে। ঠিক আছে, এরকম বিভিন্ন ক্যান্ডিডেট আছে। এবারে এখানে যেটা হচ্ছে, এই যতজন আছে এরা প্রত্যেকেই সিরিয়াস, এটুকু আপনি যেটা একদম বলেছেন। মানে অন্য জায়গায় যেমন ইনস্টিটিউটে হয় যে কিছু সিরিয়াস স্টুডেন্ট থাকে, কিছু এরা প্রত্যেকেই সিরিয়াস। কারণ এরা অনেক জায়গায়, কেউ কেউ আছে এখানে হয়তো আগে 3-4 জায়গায় পড়েছে কিন্তু পছন্দ হয়নি বলে এখানে এসছে। তো এদের এবারে মেন ব্যাপার যেটা হচ্ছে, যে কথা আমরা বলি, কিছু জনের ধরুন যারা একটু অনেক দিন পর্যন্ত হয়েছে, মানে বয়স যাদের একটু ধরুন বেশির দিকে, ওরা মেন হয়ে যাচ্ছে, ডিমোটিভেট হয়ে যাচ্ছে, যে স্যার আর কতদিন পড়বো, আর হচ্ছে না, এই একটা ব্যাপার ওদের কাছে আসছে। আর মানে কি হবে, 2 বছর তো অলরেডি পড়ে ফেললাম, এরকম টাইপের একটা ব্যাপার। আর যারা হচ্ছে ধরুন নতুন কিছু, যারা ধরুন এই কলেজ রানিং বা কিছু স্টুডেন্ট আছে, তাদের মেন সমস্যাটা হচ্ছে যে পরীক্ষা দিতে এখন প্রথম পরীক্ষায় গেল, হয়তো কিছু পারলো না। ধরুন এনটিপিসির এই পরীক্ষা, আমাকে একজনই বলে কদিন আগে বলছে যে এনটিপিসি স্যার আমি কি করে যাবো, আমার তো এখনো পাচ্ছি না, মানে ভয় একটা কাজ করছে। আচ্ছা, এই রকম ব্যাপার। এবারে মানে আপনি এত অভিজ্ঞ এবং আপনি এত সফল, তো ওরা চাইছে যে এরকম কেন একজন মানুষ থাকুক যারা ওদেরকে একটু গাইড করবে, বা এই জায়গাটায় কিভাবে ওরা পেরোবে, মানে যে প্রথম সেও কিভাবে দ্বিতীয় স্টেপে যাবে, বা একদম যে শেষের দিকে চলে গেছে, যেমন এইখানেই আছে যে সুপ্রতিম আছে, বা এরা এরা ক্লার্কশিপ মেন্স দিয়েছে, বিভিন্ন পরীক্ষা দিয়েছে। তো এরা একটু ম্যাচ, এবারে এদেরও কোথাও গিয়ে একটা হয়তো আটকাচ্ছে, মানে এইরকম টাইপের ব্যাপার আর কি। তো মানে এবারে আপনি দেখুন ওরা কি বলে, মানে এই ব্যাপারগুলো। আর তোমাদেরও বলি যে স্যার কিন্তু যে একদম মানে অন্য গ্রহ থেকে বা অন্য নক্ষত্র থেকে এসেছেন তা নয়। স্যারও কিন্তু হচ্ছেন আমাদেরই মতন, কিন্তু স্যারের সাথে তোমাদের পার্থক্য বা আমাদের পার্থক্যটা হচ্ছে কোথায় বলতো? স্যার মানে যাকে বলে একদম আমাকে পেতেই হবে এই মানসিকতা। একবার যদি হারি, দুবার দুবার, তোমরা সেই রবার্ট ব্রুসের যেমন গল্প পড়েছো, যে বারবার উনি হেরে যাচ্ছেন, বারবার চেষ্টা করছেন। স্যারও কিন্তু বারবার, মানে যাকে বলে বাধা যত এসছে, তত প্রতিজ্ঞাটা বা তত দৃঢ়তাটা আরো বেড়েছে, যে আমাকে পারতেই হবে। ডব্লিউবিসিএস তো ডব্লিউবিসিএস, আমি স্যারের সাথে একবার দেখা করেছিলাম, তো কথা শুনে বা স্যার নিজেও আমাকে বলেছেন যে ওটা আমার মানে ধ্যান জ্ঞান, ওটা আমাকে যে কোনো মূল্যেই পেতে হবে। সেখানে বয়স আমার কোনো ফ্যাক্টর নয়, আমার যতদিন লাগবে আমি চেষ্টা করব, এবং তারপরে দেখো সাফল্য এসছে। তো সেইগুলো স্যার তোমাদের বলবেন বা আলোচনা করবেন, যে কিভাবে একটা মানে সাধারণ ঘর থেকে, বা একদম যাকে বলা হচ্ছে লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি, যেটা আমরা সবাই বিলং করি, সেখান থেকেও যে এত দূর যাওয়া যায়, তার জন্য যে বিশাল ইংলিশ মিডিয়াম দরকার, বা বিশাল হচ্ছে তোমার বুদ্ধির দরকার, তার যে কোনো ভ্যালু নেই, এগুলো আমরা তোমাদেরকে এতদিন বলি। আজকে স্যার তোমাদেরকে, স্যার যেহেতু একজন সফল পরীক্ষার্থী হয়ে এরকম একটা জায়গায় গেছেন, একটা বিডিও হওয়া, একটা এক্সিকিউটিভ হওয়া কিন্তু চারটিখানি কথা নয়, এটা তোমরা সবাই জানো, যে পশ্চিমবঙ্গের সব থেকে প্রেস্টিজিয়াস জব হচ্ছে ডব্লিউবিসিএস। তো সেখানে পেয়েছেন, সমস্তটা নিয়ে স্যার তোমাদের সাথে আলোচনা করবেন। তাই তোমাদের যে যেটা অসুবিধে, যেটা যা জানতে চাও, যার যেখানে যেটা মনে হয়, মানে কোনো দ্বিধা রাখবে না, যে প্রথম সেও যেমন জিজ্ঞেস করবে, যে লাস্ট সেও তেমন জিজ্ঞেস করবে। ওকে, ঠিক আছে স্যার। ঠিক আছে। তো আমি রাহুলের কথা ধরে একটা কথা বলে দিই, আমার আরেকটু মানে আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই। আমি কিন্তু পিওর
বেঙ্গলি মিডিয়ামের ছাত্র। আমি গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে পড়েছি, তারপর তো সবই গভর্নমেন্ট। হ্যাঁ, আর আমি কল্যাণ ইউনিভার্সিটি থেকে পড়েছি। হ্যাঁ, একটা পার্থক্য হয়তো অন্যদের থেকে আমাকে আলাদা করেছিল, সেটা হচ্ছে ধৈর্য। ঠিক আছে, এই যে আমি আজকে আমি 4টে চাকরি পেয়েছি। ঠিক আছে, অঙ্কিতা ম্যাডাম জানে আমি এই ডাব্লিউবিসিএস এর জন্য সেন্ট্রাল একটা গভর্নমেন্টের মানে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা জব, সেটাতে আমি জয়েন করিনি। ঠিক আছে, তাছাড়াও আমি 2022 সালের কোঅপারেটিভ ইন্সপেক্টর হিসাবেও সিলেক্ট হয়েছি, আর এই 23 সালে এক্সিকিউটিভ পেয়েছি। তো এগুলো কিন্তু অনেক মানে কি বলবো সাধনার ফসল। আমি যখন প্রিপারেশন শুরু করি 2018 সালের শুরু থেকে, হ্যাঁ, তো 2022 পর্যন্ত কিন্তু আমার কোনোই সাফল্য ছিল না। হ্যাঁ, অনেক আমি প্রিলিমস ফেল করেছি, অনেক মেন্স ফেল করেছি, কিছু ইন্টারভিউতে ফেল করেছি, বা কিছু মেরিটেও আমি বাদ গেছি। তো এত বাধা অতিক্রম করে জাস্ট ধৈর্যের জন্যই মানে আমি এই 4টে গভর্নমেন্ট জব পেয়েছি। ঠিক আছে, তো অনেকেই আর মানে আছে। আর এই মানে একটা ব্যাপার হচ্ছে, এই যে একাডেমিক স্টাডি আর কম্পিটিটিভ এর মধ্যে একটু পার্থক্য আছে। একাডেমিকে একটা স্কোর করলে হয়ে যায়, 30% পেলে পাস, যে 31% পাচ্ছে সেও পাস, কেউ 90% পাচ্ছে সেও হচ্ছে গ্রাজুয়েট, এরকম আর কি। হ্যাঁ, কিন্তু কম্পিটিটিভ এরকম নেই। কম্পিটিটিভে এখন তোমরা জানো ভ্যাকেন্সি খুব কম, তো পরীক্ষা দেয় 3 লাখ 4 লাখ। তো তার মধ্যে হয়তো আমাদেরকে 100 জনের মধ্যে থাকতে হয় বা 500 জনের মধ্যে থাকতে হয়। তো সেই কারণে একটু সময় লাগে, কিন্তু যারা ধৈর্য ধরে প্রিপারেশন চালিয়ে যাবে তাদের কিচ্ছু আটকাবে না। আমি আবারও বলছি, আমি পিওর বাংলা মিডিয়ামের ছাত্র। ইংরেজিতে আমি প্রথম ইংরেজি পড়ি, তোমরা বিশ্বাস করবে না, আমাদের সময় প্রাইমারি স্কুলে ইংরেজি পড়ানো হতো না। আমি প্রথম ইংরেজি পড়েছিলাম ক্লাস 5-এ উঠে। আমি একদম গ্রামের ছেলে, আমি সেভাবে টিউশনও পড়তাম না। হ্যাঁ, তো পরে আস্তে 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 নিজেকে তৈরি করেছি, দিয়ে এই জায়গায় এসেছি। আহ এবার তোমরা কোশ্চেন করো একে একে, আমি সেইভাবে বলার চেষ্টা করছি, তাহলে সুবিধা হবে। হ্যাঁ পুষ্কর বলো। নমস্কার স্যার, আমার নাম পুষ্কর। হ্যাঁ, নমস্কার। স্যার বলছি, অ্যাজ আ বিগিনার হিসাবে মানে ডাব্লিউবিসিএস ফার্স্ট টাইম তো আমার কাছে। আচ্ছা, এবার ডাব্লিউবিসিএস মানে একটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, আপনি যেটা বললেন যে একটা মানে উচ্চমানের চাকরি, আমরা ডাব্লিউবিসিএস মানে জানি। এই ক্ষেত্রে নিজের ফোকাস বা মানে অ্যাজ আ বিগিনার হিসাবে আমার স্ট্রাকচারটা কেমন হওয়া উচিত, প্রিপারেশনটা কেমন নিলে কি দিতে তো হবে? তুমি কি এবার ফর্ম ফিল আপ করেছো? হ্যাঁ স্যার। ও, তার মানে গ্রাজুয়েশন হয়ে গেছে। দেখো, হুম, প্রথম কথায় আমি বারবার যেটা বলছি, প্রসেস লেন্দি প্রসেস। ঠিক আছে, তুমি প্রিলিমস পাস করে, মেন্স পাস করে, ইন্টারভিউ দিয়ে তোমার যদি চাকরি না হয় 2 থেকে 2.5 বছর কেটে যাবে। হ্যাঁ, কিন্তু তুমি যদি সফল হও, ডাব্লিউবিসিএস হওয়ার পরে তোমার লাইফ একটু অন্যরকম হবে। আমি নিজে সিলেক্টেড হওয়ার পরে কি বলবো, মানে আমার লাইফও কিছুটা চেঞ্জ হয়ে গেছে। এত লোকজন আমার বাড়িতে, সংবর্ধনা বা আরো, তোমাকে ভাবতে হবে যে অ্যাজ এ ডাব্লিউবিসিএস অফিসার, মানে ডাব্লিউবিসিএস অফিসার হয়ে তুমি কি কি করতে পারবে, সে সাধারণ মানুষের জন্য কি কি করতে পারবে, তোমার কেরিয়ার কতটা উন্নত হবে। ঠিক আছে, এইগুলো তোমাকে সেলফ মোটিভেটেড থাকতেই হবে। ঠিক আছে, সেলফ মোটিভেটেড। এবার মোটিভেশনের জন্য তোমাকে যদি ইউটিউব দেখতে হয় বা অন্য কারোর মোটিভেশন স্টোরি শুনতে হয়, তাহলে ডাব্লিউবিসিএস এর মতো পরীক্ষা একটু কঠিন হয়ে পড়বে তোমার জন্য। ঠিক আছে, তো সেলফ মোটিভেশনটা ভীষণ ইম্পর্টেন্ট। কারণ তুমি জানো, সবাই জানে ডাব্লিউবিসিএস একটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সর্বোচ্চ পরীক্ষা, সর্বোচ্চ চাকরি। হ্যাঁ, সেটা পেতে গেলে তোমাকে একটু ধৈর্য রাখতে হবে, সেলফ মোটিভেটেড রাখতে হবে। আর এজ এ বিগিনার, এখন তোমরা যেটা করছো ম্যাডামের নেতৃত্বে, যেগুলো যেভাবে এখানে পড়ানো হয়, আমি জানি অন্যান্য যে টিচার তোমাদের সাথে আছে, ইংলিশ টিচার, হিস্ট্রি টিচার, ওনারা যেভাবে পড়াচ্ছে, তোমরা যদি শুধু ওনাদেরকে ফলো করো, তাহলে তোমাদের চাকরি পেতে বা ডাব্লিউবিসিএস অফিসার হতে কেউ আটকাতে পারবে না। না না স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, ঠিক আছে স্যার। আর স্যার বলছি, আমার মানে গ্রাজুয়েশন আমি পল সায়েন্স অনার্সের উপর করেছিলাম। আচ্ছা, তো তোমার অপশনাল কি নিয়েছো? উম, মানে কিসে বলছেন, ডাব্লিউবিসিএস এর অপশনাল? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা স্যার, আপনি যদি পুরো ডাব্লিউবিসিএস এর সিলেবাস বা কি রকম কি স্টেপ গুলো হয় বা কি কি সাবজেক্ট থাকে এগুলো একটু বলেন, ওরা ওরা না অতটা ক্লিয়ার নয় বিষয়টায়, তাহলে আর আচ্ছা, কি ভালো হয়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এটা বলতে গেলে তো একটু সময় সাপেক্ষ ব্যাপার, তা আমি মানে একটু ছোট করে বলার চেষ্টা করছি।
ডাব্লিউবিসিএস ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, এটার আন্ডারে অনেকগুলো সার্ভিস আছে, ঠিক আছে। তো তার যে সার্ভিস গুলোকে 4টে ভাগে ভাগ করা হয়, গ্রুপ এ, বি, সি, ডি। তো আমি খুব উপর বলছি, হ্যাঁ, তো সেটা তোমরা বুঝতে পারবে। গ্রুপ এ তে যেমন ধরো এই ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ বা বিডিও আছে, হ্যাঁ, আরো অন্যান্য সার্ভিস আছে 5টা, সেটা আমি বলছি না এখন। আর গ্রুপ বি তে আছে পুলিশ, যেখানে তুমি ডাইরেক্ট ডিএসপি হতে পারবে, ডিএসপি র্যাঙ্কের, ঠিক আছে, যেখানে তোমার ইউনিফর্ম থাকবে, তোমার 3 স্টার থাকবে। আর গ্রুপ সি যেটা আছে সেটা হচ্ছে তুমি জয়েন্ট ভিডিও হতে পারবে, ঠিক আছে। আর গ্রুপ ডি যে সার্ভিস গুলো, সেগুলো কিন্তু সব অফিসার। জাস্ট ডাব্লিউবিসিএস টাকে এরকম ভাবে ভাগ করা আছে, গ্রুপ এ, বি আর সি। হ্যাঁ, তো গ্রুপ বি তেও কোঅপারেটিভ ইন্সপেক্টর, তোমার পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার, এগুলো হওয়া যায়। তো এটার জন্য 3টে স্টেপে পরীক্ষাটা হয়। প্রিলিমস হয় 200 মার্কের, যেটা জাস্ট কোয়ালিফাই, ঠিক আছে। এখানে তোমাকে কোয়ালিফাই করতে হবে, কোয়ালিফাই করলে তুমি মেন্সের জন্য অ্যাপিয়ার করতে পারবে। এই প্রিলিমস এর মার্কস এখানে কোনো ম্যাটার করে না, জাস্ট তোমাকে কাট অফটা ক্লিয়ার করতে হবে। এবার মেন্স পরীক্ষাতে এবি গ্রুপের জন্য 1600 মার্কের পরীক্ষা হয়, সেখানে 8টা পেপার থাকে, প্রত্যেকটা পেপারে 200 মার্ক করে থাকে, ঠিক আছে। এবার মেন্স পাস করলে গ্রুপ এ এবং বি এর জন্য 200 মার্কের ইন্টারভিউ হয়, আর সি এর জন্য হয় 150 মার্কের, আর ডি এর জন্য হয় 100 মার্কের। এবার যদি আমি বলি তাহলে তো সিলেবাস ধরে ধরে ডিটেলসে বলতে হবে, তাও আমি খুব ছোট করে বলছি। এখানে তোমরা যেগুলো পড়ো, হিস্ট্রি, ইন্ডিয়ান হিস্ট্রি খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট ডাব্লিউবিসিএস এর জন্য। এখানে প্রিলিমসে 200 মার্কস আছে ইন্ডিয়ান হিস্ট্রিতে, জাস্ট এনসিয়েন্ট, মিডিয়েভাল আর এই ন্যাশনাল মুভমেন্ট, এই 3টে মিলিয়ে 50 মার্কস থাকে। জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফি উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, এইটা মিলিয়ে থাকে 25। আর থাকে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো তোমাদের ম্যাডাম অলরেডি পড়াই। তুমি মানে তোমরা যদি ওগুলো ফলো করো, প্রিলিমস খুব ইজিলি তোমরা কোয়ালিফাই করে যেতে পারবে, ঠিক আছে। আর কারেন্ট অ্যাফেয়ার্স বললাম 25, ইংলিশ যেটা গ্রামার, সেখানে থাকে 25। আর থাকে জেনারেল সায়েন্স, একদম বেসিক সায়েন্স থাকে, সেখানে থাকে 25। আর জেনারেল মেন্টাল এবিলিটি থাকে, তোমাদের ম্যাম যে ম্যাথ করে তার থেকে ওটা অনেক সহজ। জেনারেল মেন্টাল এবিলিটিতে ওই কিছু জিআই আর কিছু অ্যারিথমেটিক মিলিয়ে থাকে 25। আর থাকে হচ্ছে ইন্ডিয়ান পলিটি আর ইন্ডিয়ান ইকোনমি, এই দুটো মিলিয়ে থাকে 25। এই 200 মার্কের প্রিলিমস হয়। আর মেন্সে এই সিলেবাসটাই থাকে, কিন্তু পেপার গুলো একটু মানে 200 মার্কের করে হয়ে যায়, ঠিক আছে। তো আর কিছু বলবো? না স্যার, ঠিক আছে। ওদের অপশনাল সাবজেক্ট মানে কি সেই বিষয়টা একটু ক্লিয়ার নয়। আচ্ছা, অপশনাল হচ্ছে ডাব্লিউবিসিএস গ্রুপ এ এবং গ্রুপ বি এর জন্য একটা অপশনাল সাবজেক্ট নিতে হয়, যেটা তুমি তোমার গ্রাজুয়েশন সাবজেক্ট নিতে পারো, বা কতগুলো সাবজেক্ট আছে আমার এই মুহূর্তে এক্সাক্ট সংখ্যাটা মনে নেই, মানে অনেক সাবজেক্ট আছে, যে কোনো একটা সাবজেক্ট তুমি নিতে হবে তোমাকে, ঠিক আছে। দিয়ে সেখানে দুটো পেপার থাকে, পেপার 1 এবং পেপার 2, 200 নম্বর করে থাকে দুটো পেপারে, 400। ওই পরীক্ষাটা দিলে তুমি গ্রুপ এ এবং গ্রুপ বি এর জন্য কনসিডার হবে, ঠিক আছে। তো ফর্ম ফিল আপের সময় একটা অপশনাল সাবজেক্ট চয়েস করতে হয়। হ্যাঁ, তো তোমার গ্রাজুয়েশনের সাবজেক্ট তুমি নিতে পারো, বা অন্যান্য অনেক সাবজেক্ট আছে, তার মধ্যে যেটা তোমার পছন্দ হতে পারে বা পছন্দ হয় সেটা তুমি নিতে পারবে। আচ্ছা স্যার, আপনি যদি বলেন এবার মানে এই সিলেবাস গুলোকে মানে সিলেবাসের মধ্য দিয়ে আর কি কি পরীক্ষা ওরা টার্গেট করতে পারে, কারণ শুধু ডাব্লিউবিসিএস এর সাথে সাথে তো অনেক পরীক্ষাই দিতে পারে আর কি, একদম তো একদম তাতে একদম আরো প্রিপারেশনটা স্মুথ হয়, একদম সেটা একটু। বাংলায় একটা কথা প্রচলন আছে যে যারা ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নেয়, ডাব্লিউবিসিএস কাউকে খালি হাতে ফেরায় না, ঠিক আছে। ডাব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন নিলে তুমি চাকরি পাবেই। হ্যাঁ, আমি অঙ্কিতা ম্যাডাম জানেন ডাব্লিউবিসিএস ছাড়া অন্য কোনো পরীক্ষা ফোকাস করিনি, ঠিক আছে। কিন্তু এই ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নিতে নিতেই আমি 2019 যে ক্লার্কশিপটা হয় সেটা আমি পেয়েছি ডাইরেক্টরেট ক্যাডারে, যেটা আমি এখন বর্তমানে চাকরিও করি। আইসিএআর, যেটা তোমরা নাম শুনে থাকবে, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, সেখানেও আমি সেন্ট্রালের জব, সেখানে আমি সিলেক্টেড হয়েছিলাম, যদিও আমি সেটা জয়েন করিনি, সেটা আলাদা ব্যাপার। তো এগুলো ওই ডাব্লিউবিসিএস এর প্রিপারেশনের থেকেই, আমি কিছু এক্সট্রা করিনি। তোমরা যদি ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নাও তাহলে তুমি চাকরি পাবে। আরো ম্যাডাম জানে আমি ওই যে এসআই র্যাঙ্কের পরীক্ষা যেগুলো আছে, ডাব্লিউবিপিএসআই,
হ্যাঁ, সেই পরীক্ষাগুলোতে তো আমি প্রিলিমস গুলো হিউজ মার্কস পেয়ে পেয়ে পাস করেছিলাম। যদিও আমি মানে আমার পুলিশের চাকরিটা অতটা আমি আমার মনে হয়েছিল আমি পারবো না বলে আমি দৌড়াতে যাইনি। হ্যাঁ, কিন্তু ওই ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন থেকে ওইগুলো আমি আর কি করেছিলাম, পাস করেছিলাম। ঠিক আছে। সবাই বুঝতে পেরেছো যে মানে প্রিপারেশনটা তোমরা যদি ঠিকঠাক করে কোনো একটা পরীক্ষাকে কেন্দ্র করে যদি ডাব্লিউবিসিএসই হয়, তো তুমি তোমার একসাথে অনেকগুলো এক্সামের প্রিপারেশন হবে। তো স্যার এটাই বলতে চাইলেন। আচ্ছা, কাজল হ্যাঁ, কিছু বলবে? আচ্ছা, হুম তার হুম, আগে আমি বল। একটু বলে দিই। হ্যাঁ, ওই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডাব্লিউবিসিএস তো এখন একটা লেন্দি প্রসেস, আর মানে এখন পরীক্ষা তো অনেক সময় লাগছে। আমি সেকশন সিজিএল আর রেলের জন্য বলে দিচ্ছি। হ্যাঁ, তো রেলের এনটিপিসিটা কিন্তু ডাব্লিউবিসিএস এর সাথে অনেকটাই সিমিলার, কিছু এক্সট্রা করতে হয় না। ঠিক আছে। আর এনটিপিসির জন্য ম্যাথ, রিজনিং আর জিকে। হ্যাঁ, জিকে তো ডাব্লিউবিসিএস স্ট্যান্ডার্ডেরই আছে, কিন্তু ম্যাথ আর রিজনিং ওটা একটু ভালো করে করতে হয়। তো এনটিপিসি আর ডাব্লিউবিসিএস একসাথে নেওয়া যেতে পারে, বা ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নিলে এনটিপিসি তোমরা ইজিলি দিতে পারবে। কিন্তু সিজিএল এর জন্য একটু তোমাদেরকে মানে সিজিএল এর সিলেবাসটা একটু কম, কিন্তু মানে আরো ভালো করে করতে হবে। ম্যাথ খুব ভালো করে করতে হবে, রিজনিং খুব ভালো করে করতে হবে, ইংরেজি খুব ভালো করে করতে হবে। হ্যাঁ, যেটা ডাব্লিউবিসিএস এর থেকে একটু স্ট্যান্ডার্ডটা হাই। ঠিক আছে, এবার কাজল কিছু জিজ্ঞাসা করতে চাই। কাজল জিজ্ঞাসা করো, তারপরে মিঠুন জিজ্ঞাসা করো কিছু স্যারকে। হ্যাঁ স্যার, বলছি, আমি কাজল বলছিলাম। আমি স্যার বলতে চাইছি যে আপনি হচ্ছে যে কিভাবে নিজে প্রিপারেশনটা নিতেন, মানে যে কোন কোন বিষয়ের উপর বেশি ফোকাস করতেন আর কোন কোন বিষয় খুব রিভাইজ করতেন, মানে কিভাবে আপনি নিজে মানে কোনো পরীক্ষাকে ক্র্যাক করার জন্য, মানে আপনি তো অনেকগুলো পরীক্ষা ক্র্যাক করেছেন, তাহলে আপনি নিজে কিভাবে জিনিসটা প্রিপারেশন নিতেন বা কিভাবে পড়তেন? দেখো, ওইটা আমি প্রথমে যেটা বললাম, সেলফ মোটিভেটেড থাকতে হবে। তো আমি ওই সেলফ মোটিভেটেড হয়ে পড়াশোনা শুরু করেছিলাম। আর আমি এখানে চাকরি পেতে এসেছিলাম কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে। তো আমি কোনো বিষয়ে যে আমি খুব বেশি জানবো এরকম আমার মানসিকতা কখনোই ছিল না। হ্যাঁ, তো আমি সিলেবাসটাকে বোঝার চেষ্টা করতাম। সেই হিসাবে আমার কাছে যে রিসোর্স ছিল, লিমিটেড রিসোর্স। ঠিক আছে। তোমাদের এখানে আমি বলবো, তোমাদের এই সাকসেস অ্যাচিভার টিমস থেকে যে মেটেরিয়ালসটা প্রোভাইড করে সেটাও এনাফ। হ্যাঁ, যেটা তোমাদের করতে হবে, তোমাদেরকে বারবার পড়তে হবে, রিভিশন দিতে হবে। আর যে মক টেস্ট গুলো নেওয়া হয়, বা তোমরা বিভিন্ন বই থেকেও বা টেক্সট বুক বা অন্যান্য অ্যাপ থেকেও তোমরা মক দিতে পারো। অনেকেই, আমি প্রথমে আরো মানে বললাম যেটা, যে মক দিয়ে জাস্ট মার্কসটা দেখে সে রেখে দেয়, সেটা কখনোই করা যাবে না। তোমাকে সেলফ অ্যানালিসিস করতেই হবে, যে কোনগুলো তুমি ইজিলি পারছো, হ্যাঁ কোনগুলো পারছো না, কেন পারছো না, আর কোশ্চেন কিভাবে আসছে। আমি পড়ছি, ধরো আমি জাতীয় কংগ্রেস পড়ছি। হ্যাঁ, দিয়ে জাতীয় কংগ্রেস পড়তে গিয়ে আমি একটা খুব ভালো বই নিয়ে এসেছি, দিয়ে আমি প্রেক্ষাপট পড়তে করলাম 3 পেজ জুড়ে। হ্যাঁ, কিন্তু প্রেক্ষাপট থেকে তো কোশ্চেন আসেই না কখনো। আসছে জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠা হয়েছে, প্রথম অধিবেশন কোথায় হয়েছে। ঠিক আছে। তো ওই মক গুলো যখন তুমি সেলফ অ্যানালিসিস করবে, তুমি বুঝতে পারবে যে কোনগুলো তুমি পড়বে, কোনগুলো তুমি পড়বে না। কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে তোমরা ধরো বিভিন্ন ম্যাগাজিন কিনছো। হ্যাঁ, এবার ম্যাগাজিন গুলোতে তো অনেক থাকে। ঠিক আছে। এবার তুমি যখন মক দেবে তখন তুমি বুঝতে পারবে যে কোনগুলো আসলে ইম্পর্টেন্ট, কোনগুলো তোমার পড়া উচিত, কোনগুলো তোমার বাদ দেওয়া উচিত। ঠিক আছে। তো এইগুলোই করতে হবে, তাহলে প্রিপারেশনটা স্মুথলি যাবে। আর আরেকটা কথা আমি বলি, হ্যাঁ তোমরা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছ, কেউ কেউ হয়তো অনেকদিন থেকে দিচ্ছ। হ্যাঁ, তাদের জন্য বিশেষ করে এটা, এই প্রিপারেশন ফেজ, হ্যাঁ তোমাদের একটু বয়স হচ্ছে বা হয়েছে, মানে আমি বলছি না খুব হয়ে গেছে। যত তোমরা বড় হবে তোমাদের সোশ্যাল রেসপন্সিবিলিটি বাড়বে। ঠিক আছে। তো হয়তো একদিন বা কোনো এক সন্ধ্যা বা কোনো এক সকাল তোমাদের পড়াশোনা ডিস্টার্ব হতে পারে। এগুলো পার্ট অফ প্রিপারেশন। হ্যাঁ, এইগুলো নিয়ে বেশি চিন্তা ভাবনা করা যাবে না। দেখতে হবে তোমার একদিন হচ্ছে না, দুদিন হচ্ছে না, তৃতীয় দিনে যেন হয়, আর সেটা ভালোভাবে হয়। এগুলো তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে। আর এবার মিঠুন কিছু বলতে চাই। মিঠুন জিজ্ঞাসা করো স্যারকে, যা তোমার ইচ্ছা, মানে যা তোমার জিজ্ঞাসা আর কি। স্যার নমস্কার। নমস্কার। বলছি আর কি, কথাটা না একটু কেটে কেটে আসছে।
কথাটা কেটে কেটে আসছে, আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। মিঠুন, তোমার মনে নেটওয়ার্কের খুবই প্রবলেম হচ্ছে, তো তুমি একটু নেটওয়ার্ক ইস্যুটা একটু দেখো, যে তুমি একটু বাদে জিজ্ঞাসা করো, ততক্ষণ সুপ্রতিম কি বলছে একটু শুনে নি আমরা। হ্যাঁ, নমস্কার স্যার। শুনতে পাচ্ছেন হ্যাঁ, স্যার? নমস্কার। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। শুনতে পাচ্ছি, বলো। বিশেষ মেন্সের পরীক্ষা, হ্যাঁ, যেখানে 1600 মার্কের যে পরীক্ষা হয়, সেই 1600 মার্কের পরীক্ষা কি একদিনে হয় না পার্ট পার্ট করে হয়? আচ্ছা, দেখো 1600 মার্কের জন্য আমি প্রথমে যেটা বললাম যে 8টা পেপার থাকে, ঠিক আছে। এই 8টা পেপার, তার মধ্যে প্রথম যে 6টা পেপার হয় সেটা হয় কম্পালসারি, মানে সবাইকে দিতেই হবে, যে গ্রুপ এ বি সি ডি সবাইকে দিতে হবে। প্রত্যেক দিন দুটো করে পেপার থাকে। 9টা থেকে পেপার শুরু হয়, 9টা থেকে 12টা পর্যন্ত একটা পেপার হয়, দিয়ে 2 ঘন্টা রেস্ট হয়, তারপরে দুটো থেকে 5টা পর্যন্ত আর একটা পেপার হয়। এরকম ভাবে প্রথম দিন দুটো পেপার হচ্ছে, দ্বিতীয় দিন দুটো পেপার হয়, তৃতীয় দিন দুটো পেপার হয়, দিয়ে একদিন গ্যাপ থাকে, তারপরে ওই অপশনালের পেপারটা হয়, ঠিক আছে। আর এই যে মানে পেপার গুলো সিলেবাসটা তোমরা হয়তো কতটা আইডিয়া আছে আমি জানি না। মানে ওই প্রথম দিন হয় পেপার 1 আর পেপার 2, যেখানে পেপার 1 হচ্ছে বাংলা, ঠিক আছে, আর পেপার 2 হচ্ছে ইংরেজি, যেখানে ওই ডেসক্রিপটিভ লিখতে হয়, 5টা পুরো কোশ্চেন থাকে, সেখানে ডেসক্রিপটিভ লিখতে হয়। দ্বিতীয় দিন থাকে পেপার 3, পেপার 4। পেপার 3-তে থাকে হচ্ছে জিওগ্রাফি আর হিস্ট্রি, আর পেপার 4-এ থাকে কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্স, এরকম আরো কিছু আছে। আর তৃতীয় দিনে থাকে হচ্ছে পেপার 5, যেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি এবং ইকোনমিক্স। আর পেপার 6 হচ্ছে এই যে ম্যাথমেটিক্স, অ্যারিথমেটিক এবং টেস্ট অফ রিজনিং, দিয়ে একদিন গ্যাপ হয়, দিয়ে তারপরের দিন অপশনালটা হয়, পেপার 1 পেপার 2। স্যার বলছি, ডিএসপি পোস্টের জন্য মানে আগে কি মাঠ মানে প্রিলি পাস করার পর মেন্স হয় তারপরে মাঠ হয়, না মাঠটা লাস্টের দিকে করে? না, না, পুলিশের জন্য কোনো মাঠ লাগে না ওখানে? ডিএসপির জন্য কোনো মার্ক লাগে না, তোমার হাইট লাগবে। তোমার 165 সেমি হাইট হতে হবে ছেলেদের, আর মেয়েদের সম্ভবত 150 বা 155, ওটা অঙ্কিতা ম্যাডাম 150 বলতে পারবে। 150। হ্যাঁ, 150। জাস্ট একটা ওই ইন্টারভিউ এর সময় একটা মেজারমেন্ট হয়, দিয়ে তোমাকে ইন্টারভিউ দিতে হবে, তাহলেই হয়ে গেল। আচ্ছা আচ্ছা স্যার, ওইখানে এই যে প্রিলিমস এর জন্য কত পার্সেন্ট নাম্বার রাখতে হয়, মানে মানে ওভারঅল কত রাখলে, মানে ওটা যেহেতু ওটা নাম্বারটা যোগ হয় না, কিন্তু কত পার্সেন্ট নাম্বার রাখলে কোয়ালিফাই করে? দেখো, আমি তো প্রথমেই বললাম প্রিলিমস হচ্ছে একটা মানে প্রিলিমস হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার, সেখানে তোমাকে কাট অফটা ফেরত হবে। এবার কাট অফ কত হবে বিভিন্ন বছরগুলো তুমি যদি অ্যানালিসিস করো, আমি একটু বলে দিই। 2023-এ লাস্ট পরীক্ষা হয়েছে, তখন কাট অফ হয়েছিল 101। তার আগের বছর মানে 22-এ কাট অফ হয়েছিল 130। 21-এ হয়েছিল 121, 20-তে হয়েছিল 127, 19-এ হয়েছিল 105, 18-তে হয়েছিল 97। তো তুমি ওইরকম কোনো মানে প্রেডিকশন করে যেতে পারবে না। হ্যাঁ, এরকম করে অনেকে ভুগেছে, যেমন ধরো 2020-র কথাই বলি, তখন একটা প্রচলন ছিল যে 120 হচ্ছে ডাব্লিউবিসিএস এর জন্য সেফ স্কোর। হ্যাঁ, তো অনেকেই 120, 22, 25 যখন ভেবেছে পেয়ে যাবে, দিয়ে তখন আর তারা অ্যাটেম্প করেনি, দিয়ে দেখা গেছে তারা অনেকে কোয়ালিফাই করতে পারেনি। দেন 2022-এ যখন 130 কাট অফ হলো, 2023-এ ওই একই ভুলটা করেছে, যে আরে 2023 মানে 22-এ এত কাট অফ হয়েছে, আমাকে তো 130 পেতেই হবে বা 135 পেতেই হবে, দিয়ে অনেকে অনেক মার্ক করেছে, ভুল হয়েছে, দিয়ে তারা কোয়ালিফাই করতে পারেনি, 101 কাট অফ গেছে। তো ওরকম মানে অনুমান করে পরীক্ষা দিতে গেলে হবে না, তুমি প্রিপারেশন নিয়ে যাবে, তোমার যেরকম প্রিপারেশন তুমি যতগুলো পারবে অ্যান্সার করতে সেরকম অ্যান্সার করবে, তাহলে তুমি কোয়ালিফাই করবে। আগে থেকে ভেবে চিনতে গেলে খুব মুশকিল হয়ে যাবে। আচ্ছা মিঠুন, তোমার আর কিছু জিজ্ঞাসা আছে, না হলে সুপ্রতিম কিছু বলবে এবার? আচ্ছা ঠিক আছে, তাহলে সুপ্রতিম বলো, তোমার যা জিজ্ঞাসা আছে স্যারের কাছে জিজ্ঞাসা করে নাও। হ্যাঁ স্যার, নমস্কার। বলছি যে স্যার, একটা কথা একটু জিজ্ঞেস করার আছে। বলছি, আমরা তো এমনি পড়ছি এগুলো, মানে ব্রড এন্ডে যখন চ্যাপ্টার গুলো পড়ছি তো পড়ছি, আর বলছি এমসিকিউ যখন একটু হায়ার লেভেলে হচ্ছে, মানে ওই সিজিএল সিএইচএস এর লেভেল তো, আর ডাব্লিউবিসিএস এর যখন মেন্স এর লেভেল, ও দুটো একটুখানি তো ডিফার করে। তো কোনো কোনো কোয়েশ্চেন্স গুলো যেগুলো ডিফার করছে, তা সেগুলোর ক্ষেত্রে
আপনি মানে কোন ধরনের মানে কোনখান থেকে এমসিকিউ গুলো পড়েছেন, মানে সেগুলো ওই সবসময় কি হয় অনলাইনে জিকে টুডে বা ওই জাতীয় থেকে যখন আমরা পড়ছি সবসময় অনলাইনে দেখে দেখে ওটা অভ্যস্ত হতে পারছি না। এবার যদি কোনো হার্ড কপি বা কোনো কিছু ফলো করতেন কি যেটা থেকে এমসিকিউ গুলো ইজিলি ওটা অপ্ট আউট করা যেতে পারে? দেখো, আমি এমসিকিউ এর জন্য আমার ডিফারেন্ট বই ছিল, কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করার আগে আমি বারবার যেটা আমি নিজে করেছি বা আমি অন্যদের বলতাম, তোমাকে থিওরিটা ভালো করে জানতে হবে। ঠিক আছে, অনেক বই আছে এখন, ইউপিএসসির জন্য বই বেরোচ্ছে, বা তুমি বললে জিকে টুডে, এগুলো কোশ্চেনের স্ট্যান্ডার্ড অনেক হাই থাকে আমি জানি। হ্যাঁ, তো সেই কারণে সবসময় তুমি 10টা করলে হয়তো 3টে পাচ্ছ, 4টে পাচ্ছ। ঠিক আছে, ওটাতে খুব খারাপ নয়। তোমাকে মেন যেটা করতে হবে, তুমি ধরো একটা চ্যাপ্টার পড়ছো, সাপোজ ইন্ডিয়ান জিওগ্রাফির কোন একটা চ্যাপ্টার পড়ছো, ক্লাইমেট, তুমি ওই চ্যাপ্টারটা ভালো করে পড়ো, গিয়ে প্রিভিয়াস ইয়ার্স গুলোকে মেনলি দেখবে। নতুন এমসিকিউ দেখতে গিয়ে একটু ডিফিকাল্টি হতে পারে। হ্যাঁ, এটা যখন তুমি বারবার করে থিওরিটা পড়বে না, তখন তুমি বুঝতে পারবে যে কোনটা তোমার পড়ার মধ্যে থেকে আসছে, ঠিক আছে, আর কোনগুলো পড়ার মধ্যে নয়। বা অনেকগুলো ধরো মানে তুমি জিকে টুডে বা অন্যান্য যে আরো ভালো যে ওয়েবসাইট গুলো আছে, ওগুলো ইউপিএসসির জন্য কোশ্চেন বানাই। সেখানে ধরো একটা কোশ্চেন আসলো, সেখানে 4টে অপশন আছে, এ বি সি ডি, দিয়ে অ্যান্সার গুলো হবে এ এ বি সি বা এ ডি সি, 3টে 4টে করে অ্যান্সার হবে, যেগুলো পিওর কনসেপচুয়াল। হ্যাঁ, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু, বা আমি সিজিএল এর ক্ষেত্রেও দেখেছি, এরকম কনসেপচুয়াল বেশ আসে না। আমাদের যে কোশ্চেন গুলো আসে সেগুলো ইনফরমেটিভ। ঠিক আছে, তো ওই কোশ্চেন গুলো দেখে তোমাদের ভয় পেলে চলবে না। হ্যাঁ, তুমি তোমার এখন যেটা মানে মূল কাজ হচ্ছে তোমাদের থিওরিটা ভালো করে পড়া, আর প্রিভিয়াস ইয়ার্স পড়া, শেষে এমসিকিউ করা। তুমি প্রথমে এমসিকিউ কখনোই করতে যাবে না। ঠিক আছে, এটা আমার মানে আমার মনে হচ্ছে, আমি এরকম নিজেও করে এসেছি, আর এটা করলে তোমাদেরও লাভ হবে আমার মনে হয়। আচ্ছা বলছি, ধরুন কোনো হিস্ট্রির বই বলুন, মানে এটা তো স্যার এখন দিচ্ছেন এখান থেকে অ্যানসিয়েন্ট বা ইয়ে হুম, হুম, জিওগ্রাফির হুম, ক্ষেত্রে, হুম, আমি ধরুন কোনো একটা হিস্ট্রির বই রয়েছে যেগুলো হুম, আমরা ওই হুম, পুরন্দলাল দাইয়া বা ওই জাতীয় যেগুলো হ্যাঁ, রয়েছে হ্যাঁ, ওখানে তো হুম, সবকিছু পড়তে লাগে না, সেগুলো থেকে ধরুন হুম, হুম, যেগুলো হুম, একদম ধরো ওই বিশেষ করে ওই মিডিয়েভাল হিস্ট্রি ওই সাউথ ইন্ডিয়ার বা ওই চোল আচ্ছা চালুক্য আচ্ছা, থেকে ওই হ্যাঁ হ্যাঁ, তামিলনাড়ু, হ্যাঁ ওগুলো তো হ্যাঁ, সবগুলো লাগে না। তো হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে ওগুলোকে আপনি বেছে কি করে পড়েছিলেন বা একটু যদি আমাদের হ্যাঁ, শেয়ার করেন তাহলে ওই সমস্ত একটু ইয়েগুলো, তাহলে ওই হ্যাঁ, জায়গাগুলো একটুখানি স্কিপ করতে সুবিধা হয়, মানে ওই ওই মোটকা বুঝতে বইটা পেরেছি। তো পড়ে ওরকম টোটালি লাভ নেই, মানে সেটাই বলছি আর কি। এটা আমি অনেককেই বলি, তোমাদের যেটা করা উচিত, প্রথমে বেসিক কিছু একটা থেকে শুরু করা উচিত। হ্যাঁ, সেক্ষেত্রে ইনস্টিটিউটের নোট গুলোই বেস্ট। কারণ আমি বলছি, তাহলে তুমি বুঝতে পারবে যে কোনগুলো তোমার পড়া উচিত, কোনগুলো পড়া উচিত নয়। এই যে পুনম দালাল দাইয়া বলো বা লক্ষ্মীকান্ত বলো, এই বইগুলো কিন্তু অ্যাকচুয়ালি ইউপিএসসির জন্য বানানো। আর ইউপিএসসি তোমরা সবাই জানো যে মেন্স হয়, ওটা হচ্ছে ডেসক্রিপটিভ। ঠিক আছে, তো তুমি ওইগুলো পড়লে ডেসক্রিপটিভ অ্যান্সার করতে পারবে। সেই কারণে ওই যে পুনম দালাল বা লক্ষ্মীকান্ত বা রমেশ সিং, এই জাতীয় বইগুলো আমাদের পড়তে একটু অসুবিধা হয়ে যায়। তো সেই কারণে ওই বেসিক যেটা দিয়ে তুমি শুরু করছো সেটা তুমি ভালো করে পড়ো, তাহলে তুমি বুঝতে পারবে কোনগুলো পড়া উচিত, কোনগুলো পড়া উচিত নয়। যেমন তুমি পুনম দালাল দাইয়ার বইয়ের কথা বললে, হ্যাঁ, ওখানে দেখবে সম্রাট মানে আকবর সম্পর্কে প্রায় 9টা পেজ আছে আমার যতদূর মনে পড়ছে। হ্যাঁ, এবার ওই আকবরের জন্য তো 9টা পেজ করে লাভ নেই। বা তুমি দেখবে গৌতম বুদ্ধের অনেক হ্যাঁ, ডিটেলসে বুদ্ধের আবার দেওয়া আছে। অনেকগুলো তো ভাগ রয়েছে, ওগুলো সেই সেই ওইসব হ্যাঁ হ্যাঁ ইনস্টাগ্রাম হ্যাঁ হ্যাঁ, ওইবার ওইসবগুলো লাগবে ওইগুলো না। তো তোমার দরকার নেই, মানে আমাদের তো দরকার নেই। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ। তো এইগুলো তুমি যদি বেসিক কিছু দিয়ে শুরু করো, ওটা ভালো করে যদি তুমি আয়ত্ত করো, তাহলে তুমি বুঝতে পারবে যে আসলে কোনগুলো পড়া উচিত, কোনগুলো পড়া উচিত নয়। যেমন পুরন্দলাল ভাইয়া বইতে ধরো গুপ্তা পিরিয়ডের কথা বলি, ওখানে ধরো আর্ট অ্যান্ড কালচার, পলিটিক্যাল সিস্টেম, ইকোনমিক সিস্টেম, এগুলো খুব ডিটেলসে আছে, যেগুলো আমাদের প্রয়োজন পড়ে না। ঠিক আছে, তো এগুলো হ্যাঁ। তুমি পড়তে পড়তে অটোমেটিক বাদ দিতে পারবে। আরো যে চ্যাপ্টার গুলো আছে বলে তুমি সাউথের, যেমন ধরো উড়িষ্যা আছে, কাশ্মীর আছে, যেগুলো আমাদের অত প্রয়োজন নেই, তো সেগুলো তুমি বাদ দিতে পারবে। তা আমার মনে হয় এক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন অ্যানালিসিসটা খুব ইম্পর্টেন্ট, যে কোন একদম একদম জায়গাগুলো টার্গেট একদম একদম, করছে। আমি তো বারবার বলছি, মানে প্রথমে তুমি থিওরি পড়বে, তারপরে প্রিভিয়াস ইয়ার্স পড়বে, শেষে তুমি এমসিকিউ নতুন এমসিকিউ বা অন্যান্য এমসিকিউ এগুলো প্র্যাকটিস করতে যাবে। ঠিক আছে, থিওরি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা সুপ্রতিম, আর কিছু জিজ্ঞাসা আছে? না না, ঠিক আছে। ঠিক আছে, আরেকটা তাহলে কথা আমি বলে তানভীর। দিই, হ্যাঁ, আমি আরেকটা কথা বলে দিই, শুধু ডাব্লিউবিসিএস সম্বন্ধে কোশ্চেন করতে হবে এরকম নয়, আমি অন্যান্য পরীক্ষাও দিয়েছি। ঠিক আছে, অন্যান্য যারা আছে, যারা অন্যান্য পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, হ্যাঁ, তারাও জিজ্ঞাসা করবে, মানে নির্ভয় জিজ্ঞাসা করবে, যে কোনো মানে এরকম ভাববে না যে এই কোশ্চেনটা সিলি কোশ্চেন হতে পারে। ঠিক আছে, তোমাদের মনে যা আসছে তোমরা জিজ্ঞাসা করতে পারো।
হ্যাঁ, তো সুতরাং তানিয়া কিছু জিজ্ঞাসা করতে চাই স্যার আপনাকে। তো তানিয়া বলো, কি বলবে? হ্যাঁ স্যার, আমি তানিয়া বলছি। স্যার আমার এখন মানে গ্র্যাজুয়েশন চলছে, তার সাথে আমি এটা কন্টিনিউ আচ্ছা করছি, আর রেলের পরীক্ষা দিচ্ছি আর কি এখনো। আচ্ছা আচ্ছা। আর রিসেন্ট হুম, এসএসসি গ্রুপ দিয়েও দিয়েছি। তো স্যার আচ্ছা যখন আমি সেলফ স্টাডি করছি, ধরুন আমি দিনের শুরুতে একটু টার্গেট করছি যে আমি আজকে এই সাবজেক্টের এতটা এতটা করে পড়তে চাই। আচ্ছা, হ্যাঁ এবারে হ্যাঁ আমার ম্যানেজমেন্টের অভাবে হয়তো আমি কমপ্লিট করতে পারলাম না, তখন একটা মোটিভেশন ড্রপ করে। ঠিক আছে, আচ্ছা তো পরের দিন যখন রিসেট করব তখন আমার কি করা উচিত? মানে ওই টার্গেটটা যেটা ফুলফিল করতে পারলাম না, অতটা টার্গেট নিয়ে আমার বসা উচিত, নাকি তার থেকে আগের দিন যেটা করলাম না ওটা নিয়ে করা উচিত? দেখো, মূল কথা হচ্ছে আমরা রুটিন বানাতে গিয়ে অনেকেই একটা জিনিস ভুল করি। তুমি হ্যাঁ কতটা স্যার, টাইম পড়বে, ম্যানেজমেন্ট। হ্যাঁ কতটা পড়বে এই টার্গেট কখনোই করবে না। তুমি কখন পড়বে সেটা টার্গেট করতে পারো, যে তুমি মর্নিং এ পড়বে বা ইভিনিং এ পড়বে, কারণ তোমার তো এখন গ্রাজুয়েশন চলছে, সেই সাথে সাথে তুমি প্রিপারেশন নিচ্ছ। ঠিক আছে, তো তোমাকে গ্রাজুয়েশনের পড়াশোনাও করতে হয়, আর কম্পিটিটিভ তুমি পড়ছো, ওটা খুব ভালো ব্যাপার। তো তার জন্য নির্দিষ্ট একটা সময় দিয়েছে, তুমি চেষ্টা করবে ওই সময়টা পড়া। কি পড়া হচ্ছে ওটা এখন তোমার অতটা ইম্পর্টেন্ট নয়। তুমি ধরো হিস্ট্রি পড়ছো, ঠিক আছে, এবার হিস্ট্রি সাপোজ তুমি জাতীয় কংগ্রেস দিয়ে শুরু করেছো, যে তুমি ভেবেছিলে ওই দিন ওটা শেষ হয়ে যাবে, কিন্তু তুমি শেষ করতে পারোনি, তুমি পরের দিন ওটা নিয়েই পড়ো। ঠিক আছে, মানে কি কি পড়বে এই প্ল্যানটা অতটা করার প্রয়োজন নেই আমার মনে হয়। বুঝতে পেরেছো? আর বিগিনিং ফেজে তো মনে হয় নয়, একটু হ্যাঁ যখন হ্যাঁ হ্যাঁ প্রিপারেশনটা একটু তোমাদের এগিয়ে যাবে তো তখন করতে পারো, কারণ এতটা সময় লাগবে না চ্যাপ্টার গুলোর ওপর, তখন একটা রিভিশন ফেজ আসবে, তখন তাড়াতাড়ি হয়ে যাবে পড়াগুলো, তখন করতে পারো। কিন্তু এখন আমার মনে হয় স্যার যেটা বলছেন সেটা মেনে চলো, তোমাদের ভালো হবে, হ্যাঁ। মানে মোটিভেশন ড্রপ হবে না। হ্যাঁ, হ্যাঁ স্যার। তুমি মানে একবার পড়তে বসবে বা কোনো একটা নির্দিষ্ট সময় পড়বে, এটা তুমি ঠিক করে নাও। ঠিক আছে, যে ওই সময়টা তুমি পড়বে, কতটুকু কি হচ্ছে সেগুলো নিয়ে বেশি চিন্তা করো না। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। এবার তো শুভজিৎ কিছু বলতে চাই, শুভজিৎ বলো। স্যার আমি শুভজিৎ বলছি। হ্যাঁ, বলো। আমি একদম এই এই গভর্নমেন্ট এক্সামের দিকে আমি একদম মানে বিগিনার যাকে বলা চলে। আচ্ছা। কিভাবে আস্তে আস্তে জিকের পোর্শনটা বা এই ইতিহাস, পলিটি, জিওগ্রাফি এগুলো আস্তে আস্তে কিভাবে মানে করব, ওটা একটু ভালো করে বলে দিলে ভালো হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, দেখো, তুমি যেহেতু মানে একদম বিগিনার, তুমি কলেজে কোন ইয়ারে পড়ছো এখন? মানে তোমার তো এখন সেমিস্টার, যদিও কোন ফার্স্ট ইয়ারে সেমিস্টার? আচ্ছা আচ্ছা ফার্স্ট। আচ্ছা। দেখো, তোমার এখন যেটা কর্তব্য বা উচিত, হ্যাঁ এখন তোমাদের এই সাকসেস অ্যাচিভার টিমস যেভাবে পড়াচ্ছে, যে নোটস গুলো দিচ্ছে, তুমি শুধু সেগুলোই পড়ো। নতুন যে মানে এখনই বই কেনা এই সমস্ত করতে যেও না, কারণ বইগুলো অনেক ভাস্ট হয়, লেন্দি হয়, যেগুলো তুমি এখন বুঝতে পারবে না। তোমাকে শুরু থেকে মানে তুমি তোমাকে একটা রুটিন বানিয়ে কন্টিনিউ রাখতে হবে, যে তুমি পড়াশোনার মধ্যে আছো। এরকম যদি হয়, তাহলে আফটার গ্রাজুয়েশন তোমার প্রিপারেশন নিতে খুব সহজ হবে, আর তুমি তাড়াতাড়ি সাকসেস অ্যাচিভ করতে পারবে। ঠিক আছে, তো এই মানে এখন আমার পরামর্শ থাকবে, এই যে সাকসেস অ্যাচিভার টিপস যেভাবে পড়াচ্ছে বা যে পিডিএফ গুলো দিচ্ছে বা এমনি নোটস যেগুলো দেয়, তুমি সেগুলোই পড়ার চেষ্টা করো, নতুন কিছু করতে যাও না। এখন তোমাকে কম পড়তে হবে, এখন তোমাকে সাবজেক্টটা বোঝার চেষ্টা করতে হবে। ঠিক আছে, তো এই এদের সাথেই তুমি চলো, তাহলেই তোমার সুবিধা হবে আমার মনে হয়। আর মানে পরবর্তীতে তোমাদের যদি আরো কোশ্চেন ডেভেলপ হয়, আমি পরে, হ্যাঁ আবার এরকম সেশন হতে পারে, তখন ডিসকাস করবো। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, এবার স্নেহা কিছু বলতে চাই। স্যার স্নেহাই লাস্ট, আর কেউ বলেনি। তো স্নেহা বলো, কি জিজ্ঞাসা করতে চাও তুমি স্যারকে? স্যার বলছি, কেউ যদি এরকম অঙ্কে প্রচন্ড উইক থাকে, মানে আমি আমার কথাই বলছি, আমি খুব উইক অঙ্কে, এবার তাদের পক্ষে কি এই স্বপ্ন দেখাটা পসিবল? হ্যাঁ, এক্ষেত্রে আমার একটা একটা গল্প বলতে হবে। ঠিক আছে, আমি নিজের জন্য আমি 2020 WBCS এর ইন্টারভিউ দিয়েছিলাম, শুধুমাত্র ম্যাথমেটিক্স এর নাম্বারের জন্যই আমার সেবার চাকরি হয়নি। তো এটা না, একটা গল্প হচ্ছে, আমার পাশের বাড়িতে একটা দাদা ছিল, যে ওই দাদাটার অ্যাকচুয়ালি বাবা মা ছিল না, পাশের বাড়িতে থাকতে এসেছিল। ঠিক আছে, তো তাকে সিম্পল সে যোগ পারতো না। ঠিক আছে, সে সংস্কৃত নিয়ে পড়েছিল। আমি মানে কোনো সাবজেক্টকে ছোট করছি না। ঠিক আছে, ও সংস্কৃত নিয়ে মানে তার মানে ওর আর্টস ব্যাকগ্রাউন্ড, সংস্কৃত নিয়ে ইয়ে করেছিল। তারপরে ও পরপর দুদিন দুটো চাকরি পেয়েছিল।
তার কিছুদিন পরে ও এসআই হয়ে এখন এসআই হিসাবে কাজ করছে, ঠিক আছে? শুধুমাত্র নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে। আর মানে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে রেগুলারিটি মেনটেন করতে হবে। এখন তোমাদের বয়স হচ্ছে, তোমার হয়তো কোথাও যেতে হতে পারে, কোনো অনুষ্ঠানে যোগ দিতে হতে পারে, এরকম রেসপন্সিবিলিটি থাকবে, বা বাড়ির কাউকে বাড়ির কাজ করতে হতে পারে। তো এইসব বাদ দিয়ে তুমি একটা সময় পাবে, সেই সময়টা তোমাকে ইউটিলাইজ করতে হবে, নিজের প্রতি বিশ্বাস রেখে প্রিপারেশন মানে এগিয়ে নিয়ে যেতে হবে। তুমি মানে কি বলবো, স্বপ্ন কেন, তুমি তুমি যা হতে চাইবে। এই যে ধরো আমি WBCS অফিসার এখন, হ্যাঁ, তো আমি দেখেছি আমার থেকে অনেক ভালো ভালো যাদের একাডেমিক্স তারা পায়নি, কিন্তু আমার থেকে অনেক মানে আমি একাডেমিক্স স্কোরের কথা বলছি, অনেক কম, তারা আগে আগে পেয়ে গেছে। তো এটা ম্যাটার করে না যে তুমি মানে এগুলো কমন, তুমি কতটা পরিশ্রম করছো, এটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। আর একটা কথা আমি সবাইকে বলে দিই, এই যে একাডেমিক্স যে এক্সাম গুলো আর এই কম্পিটিটিভ এক্সাম গুলোর মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। ওই যে আমি প্রথমে বলছিলাম না, যে তুমি ভাবছো যে আমি সকালবেলা উঠে পড়তে বসবো, 2 ঘন্টা পড়লাম, সারাদিন আবার আমার অন্যান্য কাজ টাজ করে আবার আমি সন্ধ্যাবেলায় পড়ছি, 2 ঘন্টা পড়ছি, এই 2 ঘন্টা হয়ে গেছে আমি ছেড়ে দিচ্ছি। কম্পিটিটিভের জন্য এরকম কখনোই করা যাবে না। আমি বললাম না, কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছে 3 লাখ, সেখান থেকে পাবে 1000 জন চাকরি। তার মানে তোমাকে ওই 2,99,000, সরি, হ্যাঁ, ওদেরকে বাদ দিতে হবে, ঠিক আছে? এবার বাদ দিতে গেলে তোমাকে এইরকম সময় ধরে ধরে পড়লে হবে না, তুমি যতক্ষণ পারছো ততক্ষণ পড়তে হবে। কারোর সকালে পড়তে ভালো লাগে, সে সকালে পড়বে, কারো রাত জেগে পড়তে ভালো লাগে, রাত জেগে পড়বে, সেগুলো কোনো ম্যাটার করে না, কিন্তু তোমাকে পড়তে হবে তুমি যতক্ষণ পারবে। এই যে হ্যাঁ, আজকে আমার টার্গেট ছিল আজকে আমি প্রফিট অ্যান্ড লস এই চ্যাপ্টারটা পড়বো, ওটা তোমার 2 ঘন্টায় হয়ে যাচ্ছে, আমার কাছে কোনো 2 ঘন্টা আছে, আমি কিছু করছি না, এইরকম মানসিকতা রাখা যাবে না। বুঝতে পেরেছো আশা করি? আচ্ছা, এবার খুব তাড়াতাড়ি শুভদীপ আর শ্রেয়ার কথা শুনে নেবো, কারণ স্যারকেও ছাড়তে হবে, স্যারও খুব বিজি মানুষ। আজকে আমাদের স্যার এত ব্যস্ততার মধ্যে আমাদের টাইম দিয়েছেন, তো এই জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। তো তোমরা শুভদীপ আর শ্রেয়া পরপর স্যারকে জিজ্ঞাসা করে নাও তোমাদের কি জিজ্ঞাসা আছে। তো তারপর আমরা সেশনটা শেষের দিকে প্রায় চলে এসেছি। আশা করি তোমাদের অনেকের ডাউট যা ছিল ক্লিয়ার হয়েছে। তো তোমরা জিজ্ঞাসা করে নাও। নমস্কার স্যার, আমি শুভদীপ। স্যার, আমার যেটা জানার ছিল, বেঙ্গলি অ্যান্ড ইংলিশের যে ডেসক্রিপটিভ যে পেপার দুটো আছে, ওইগুলো লেখার অ্যাপ্রোচ কি হবে আমাদের, আর আপনি কিভাবে কি লিখতেন সেই প্রসেসটা একটু যদি আমাদের সাথে শেয়ার করেন, সেটা একটু ভালো হতো আমাদের জন্য। আমি তো প্রথমে বললাম যে আমি বাংলা মিডিয়ামে ছিলাম একদম, তো আমার ক্ষেত্রে এই বাংলা বা ইংরেজি লেখাটা খুব কঠিন ছিল। হ্যাঁ, এক্ষেত্রে তোমাদের ম্যাডাম কিন্তু বাংলা ইংলিশে যথেষ্ট ভালো। তোমরা যেটা করবে, তুমি কি গ্রাজুয়েশন হয়ে গেছে তোমার? হ্যাঁ স্যার, এই বছরই কমপ্লিট হলো। আর কোনো পরীক্ষা দিয়েছো? পরীক্ষা বলতে ক্লার্কশিপটা দিয়েছিলাম 2023-এর, আর গ্রুপ সিডিটা দিয়েছি। আচ্ছা আচ্ছা, মানে মানে ডেসক্রিপটিভ এখনো তোমার লেখার মানে লেখোনি কখনো কোনো পরীক্ষাতে? না 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 না। তো সেক্ষেত্রে দেখো, তুমি এখন যেটা করতে পারো, মানে বাংলা ইংলিশটা এমনই, মানে শুরু থেকে কেউ প্রিপারেশন নেয় না জেনারেলি, কিন্তু তুমি যেটা করতে পারো সেটা তোমাকে পেপারটা, মানে সবাইকেই আমি বলছি, নিউজ পেপারটা পড়া ভীষণ ইম্পর্টেন্ট। এবার কি হয়, আমার ক্ষেত্রেও হয়েছিল যেটা, প্রথম দিকে আমরা নিউজ পেপার পড়ে কি লাভ হচ্ছে সেই লাভটা আমরা দেখতে পারবো না বা বুঝতে পারবো না, ঠিক আছে? কিন্তু তোমাদের যদি নিউজ পেপার পড়ার একটা মানে অভ্যাস গড়ে ওঠে, তোমরা পরবর্তীতে বুঝতে পারবে যে ওটা আসলে কতটা হেল্পফুল। আগে আমি অনেকের ভিডিও দেখতাম টপারসদের, তারা বলতো নিউজ পেপার পড়তে হবে, নিউজ পেপার পড়তে হবে, কিন্তু আমি তো মানে সরাসরি কোনো লাভ দেখতে পেতাম না বলে পড়তাম না। কিন্তু পরে আমি যখন পুরীতে প্রথম ইন্টারভিউয়ের জন্য কল পাই, তখন আমি নিউজ পেপার পড়ার মানে আগেও পড়তাম, একদম রেগুলার পড়া হতো ওরকম নয়, হ্যাঁ, একদম তখন থেকে আমি খুব রেগুলার পড়া শুরু করি, দিয়ে আমি বুঝতে পারছি মানে পেপার পড়লে তোমার ডেসক্রিপটিভ ভালো হবে, তোমার ওয়ার্ড স্টক বাড়বে, তোমার কারেন্ট অ্যাফেয়ার্স ইমপ্রুভ হবে, আরো স্যার এখানে অন্যান্য যদি সব কিছু। হ্যাঁ হ্যাঁ, একটু থামাচ্ছি, একটু বলছি যে এই সময় এই যে বলছেন যে ডেসক্রিপটিভের জন্য পেপার পড়াই, পেপারটা মানে কবে থেকে পড়া উচিত? মানে এটা তো ধরুন মানে একটা ধরুন পরীক্ষা দিতে যাচ্ছি, যদিও এটা এক সময় হয়, মানে কোন সময় প্রিলি ক্লিয়ার হলো মেন ক্লিয়ার হলো না, সেক্ষেত্রে আপনার মানে কোন সময় থেকে এটা পড়াটা উচিত বলে মনে হয়? মানে ওটা একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড? পেপার সব সময় পড়তে হবে, প্রতিদিনের জন্য, শুধু ডেসক্রিপটিভ লেখার জন্য নয়। আমি তো সেটাই বলছি যে মানে তুমি পেপার পড়ার উপকারিতা
মানে দৃশ্যমান নয়, সেই কারণে হয়তো বুঝতে পারছো না। কিন্তু তুমি যখন পেপার পড়বে, এই যে ডেসক্রিপটিভ লেখার ইমপ্রুভমেন্টও তুমি পেপার পড়তে পড়তে আসবে। ডেসক্রিপটিভ অনেকে ভাবে যে পরীক্ষার আগে নিয়মগুলো দেখে গেলাম, দিয়ে মার্কস পেয়ে যাবো, এরকম নয়। এটা একদম অভ্যাসের ফল। তুমি যখন লিখতে থাকবে তখনই ওটা ইমপ্রুভ হবে। আর এটা মানে পেপার পড়লে সেটা একটু তাড়াতাড়ি হবে। আর পেপার পড়লে শুধু ডেসক্রিপটিভ নয়, তোমার কারেন্ট অ্যাফেয়ার্স ইমপ্রুভ হবে, আরো অন্যান্য অনেক ইমপ্রুভ হবে যেগুলো তুমি বুঝতে পারবে না। যেমন ধরো জিওগ্রাফির ম্যাপের ক্ষেত্রে, হ্যাঁ, তোমার হেল্প হবে। তো পেপার তোমরা সকলেই পড়বে, সে তুমি যে পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, সে ডাব্লিউবিসিএস হতে পারে, সিজিএল হতে পারে, এনটিপিসি হতে পারে, হ্যাঁ, পেপারটা পড়া উচিত। আর যারা ডেসক্রিপটিভ মানে ওটার জন্য বিশেষ করে পড়তে চাইছো, তারা এডিটোরিয়ালটা অবশ্যই পড়বে। এডিটোরিয়াল পড়লে তোমার সেন্টেন্স স্ট্রাকচার বেটার হবে, তোমার ওয়ার্ড স্টক বেটার হবে, তুমি কিভাবে লিখতে হয় সেটাও তুমি বুঝতে পারবে। তো পেপার তোমরা সকলেই পড়বে, যে কোনো পেপার, একটা বাংলা পেপার হতে পারে বা ইংরেজি পেপার হতে পারে। আমার মনে হয় ধরো তোমরা পেপার পড়তে পড়তে কোট পেলে বা কোনো ইম্পর্টেন্ট কিছু পেলে সেটা লিখেও রাখতে পারো, সেটা কাজে লাগতে পারে ডেসক্রিপটিভের ক্ষেত্রে। আর ডেসক্রিপটিভের জন্য তোমরা ম্যাডামকে জিজ্ঞাসা করতে পারো, ও কিন্তু খুব ভালো লেগেছে জিজ্ঞাসা। তো স্যার একটু বেশি বেশি আমাকে বলেছেন ওটা। যাই হোক, আমিও স্যারের সাথে আমার অনেক ধরে পরিচয়। তো আমি তো অবশ্যই যেটা বলছেন আমি চেষ্টা করি খুব ভালো লেখার, আমি এগুলোই ফলো করি। আমি নিউজ পেপারটা খুব ফলো করি। আর যেটা কোড বা ওরকম কিছু ইম্পর্টেন্ট কিছু হলো, ইম্পর্টেন্ট ইভেন্ট হলো, ওগুলো লিখে রাখি এবং স্যারও সেটাই করছে। তো আর কি, যাই হোক, তোমরা সেটা করো, আশা করি হেল্পফুল হবে। আর এরপরে মৈত্রী কিছু বলতে চাই। তো আচ্ছা, তার আগে একটা কোশ্চেন জন্য, যেটা তার বক্তব্য হলো গ্রাজুয়েশন বা মাস্টার ডিগ্রি জিপিএ এসজিপিএ কি খুব ম্যাটার করে? তো এটা তার একটা কোশ্চেন আছে, তো আপনি যদি একটু বলেন। আমাদের ভারতবর্ষে যে সমস্ত পরীক্ষাগুলো হয়, এইট পাস করতে হয়, বা মাধ্যমিক পাস করতে হয়, বা উচ্চ মাধ্যমিক পাস করতে হয়, বা গ্রাজুয়েশন পাস করতে হয়। জাস্ট পাস করতেই হয়। তুমি অনার্সে পাস করেছো না কোর্সে পাস করেছো সেটা তুমি 99% পেয়েছো, না জাস্ট পাস করেছো 41% পেয়ে বা 36% পেয়ে, সেগুলো কোনো ম্যাটার করে না। আমাকে শুধু পাস করতে হবে। কোন সাবজেক্ট নিয়ে করতে হবে সেটাও important নয়। ঠিক আছে, তোমাকে গ্রাজুয়েট হতে হবে, সিম্পল। সবাই বুঝেছো নিশ্চয়, যার যেটা প্রশ্ন ছিল। আপনি কি কিছু বলতে চান? মৈত্রী জিজ্ঞাসা করুন। আমরা এরপর শেষের দিকে যাবো, এখন হয়ে গেল আর কি। হ্যাঁ হ্যাঁ, বলো। নমস্কার স্যার, শ্রেয়া বলছি আমি। হ্যাঁ স্যার, বলছি আমার এই গ্রাজুয়েশন সেকেন্ড ইয়ার কমপ্লিট হয়েছে, তো আমি আপাতত এই রেলের পরীক্ষাগুলো দিচ্ছি। তো আপনি তো জিকে এবং সায়েন্সের ব্যাপারগুলো বললেন, আমার যা যা ডাউট ছিল সেগুলো ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু স্যার বলছি, কারেন্ট অ্যাফেয়ার্সটা কোথা থেকে করলে মানে রেলের ক্ষেত্রে ভালো হবে, একটু বললে ভালো হয়। হ্যাঁ, তো কারেন্ট অ্যাফেয়ার্স এমন একটা জিনিস, হ্যাঁ, ওই যে এনপিএ, হ্যাঁ, তো ওটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স সবসময় যে পরীক্ষায় আসবে তার কোনো গ্যারান্টি নেই। কোন পিরিয়ডের আসবে সেটা মানে অনেক সময় প্রেডিক্ট করা যায় না বা কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে ওভারঅল কিছু করতে হবে, একদম বাদ দেওয়া যাবে না। কারেন্ট অ্যাফেয়ার্স মাস্টার্স করা যাবে না। ঠিক আছে, তো এটা বললাম, পেপারটা রেগুলার করবে। হ্যাঁ, আর তো বোধহয় কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করা হয় ওই কিছু। হ্যাঁ, অনেকে তুমি মানে দেখতে পারবে যে ইউটিউব ক্লাস করাচ্ছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, এবার ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স কি সমস্যা আমি বলে দিই। হ্যাঁ, মানে তোমরা সিম্পল ম্যাথ করলেই বুঝতে পারবে। ধরো ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স করছো, একটা ভিডিও করতে গেলে তো তাকে 10টা কোশ্চেন করাতে হবে। ঠিক আছে, এবার 10টা কোশ্চেন যদি মাসে করতে পারি, তাহলে আমার হচ্ছে কত, 300 এক বছর যাচ্ছে 3600। হ্যাঁ, এবার 3600 কোশ্চেন কিন্তু হিউজ, যেটা মনে রাখা ভীষণই কঠিন। ঠিক আছে, পেপারটা করবে, আর যে ম্যাটেরিয়ালসটা প্রোভাইড সেটা করবে, আর কিছু করবে। হ্যাঁ, মানে খুব বেশি করেও করার দরকার নেই, আর খুব কম করেও করা যাবে না। এটাই হচ্ছে বক্তব্য কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। আর আমি নিজেও ওটা করতাম।
আচ্ছা ঠিক স্যার, আছে মাঝখানে thank you. একটু ডিস্টার্ব করলাম আপনাকে, সরি তার জন্য। বলছি আপনি আপনি গ্রুপ স্টেজ ওয়াইজ বললেন, আমি ব্যাপারটা বুঝলাম। সেই অনুযায়ী আমি গ্রুপ বি তে ফিল আপ করেছি ফর্মটা, ঠিক আছে? শুধু গ্রুপ ডিতে? গ্রুপ বি 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 ডি? না স্যার, বি। শুনতে পাচ্ছেন স্যার? বি। হ্যাঁ, ডি মানে স্যার বি ফর বোথ বোথ। ও আচ্ছা, হ্যাঁ বুথ, হ্যাঁ সেটাই তো সবাই করে, অ্যাকচুয়ালি চারটেই তো করা উচিত, এবিসিডি। হ্যাঁ হ্যাঁ, তো চারটে করলে তো তোমাকে একটা অপশনাল সাবজেক্ট চুজ করতে হবে, কিন্তু মানে এবছর ফর্ম ফিল আপ করতে গিয়ে আমি দেখেছিলাম মানে অপশনাল চুজ না করে এবিসিডি তে ঠিক করা যাচ্ছিল। হ্যাঁ, এবার আমি আমার এরকম জন্য করেছিল, আমি তাকে চেঞ্জ করতে বলেছি, তখন অপশনালটা ঠিক করেছিল যেহেতু এবি টুনটা দিয়েছিল। এবার তুমি কি সেটা করেছিলে সেটা তো আমি ঠিক বলছি না। স্যার, আমার অপশনালি স্যার বেঙ্গলি আছে আর কি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলে তুমি যদি মানে করতে চাও তাহলে করতে হবে, কারণ বেঙ্গলিতেও বিগত 2 বছর ধরে খুব ভালো মার্কশিট হচ্ছে, কারণ executive শোনা যাচ্ছে? আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে তোমরা এরপরে তোমরা এরপরে আমি জানি না কি কি অপশনাল নিয়েছো কি না, এই বিষয়গুলো একটু আমাদেরকে জিজ্ঞাসা করে নিও বা একটু আমাদের গাইডেন্সে নিও, কারণ তোমরা একেবারে বিগিনার, তো দরকার হলে স্যারের সাথেও তোমাদের কথা বলিয়ে দেবো, কিন্তু ওইভাবে হঠাৎ বেঙ্গলি ইংলিশ যা তা একটা নিয়ে নিলে কোনোদিন স্ট্র্যাটেজিক্যালি কিছু হবে না। তো আমাদেরকে পুরো দেখো, পুরো এক্সাম বা পুরো প্রিপারেশনটা একটু স্ট্র্যাটেজিক্যালি করতে হবে, নাহলে সাকসেস পাওয়া মুশকিল, কারণ জানি কম্পিটিশন। এবার সেখান থেকে তো সাকসেস তারাই পাচ্ছে যারা হার্ড ওয়ার্ক আর স্মার্ট ওয়ার্ক দুটোই করছে। তো তোমাকে স্মার্ট ওয়ার্কও করতে হবে, তোমাকে জানতে হবে যে কোনটা নিলে তোমার ভালো, কোনটা তুমি ট্যাকেল করতে পারবে। তো সেই বিষয়গুলো তুমি আমাদের একটু গাইডেন্স নিও তোমরা, দিয়ে সেই বিষয়ে তোমরা একটু এগো। তুমি হঠাৎ করে একটা দুম করে নিয়ে নিলে অপশনাল, অপশনাল কি সেটা অ্যাটলিস্ট আমাকে জিজ্ঞাসা করতে পারতে, সেইভাবে গাইড করতে। এই বছরের জন্য যা হয়েছে হয়েছে, আমি আশা করি স্যার আমি ঠিক বলছি কি যে 2025 খুব তাড়াতাড়ি বেরোবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2025-এর ফুল নোটিফিকেশন সম্ভবত পুজোর আগে বেরোবে। আর ম্যাডাম যেটা বললেন যে তোমরা মানে যে কোনো WBCS নয়, যে কোনো ফর্ম ফিল আপ করার আগেই একবার জিজ্ঞাসা করে নেবে। হ্যাঁ, এতে সুবিধা হবে। একটা কথা আমি তোমাদের বলে দিই, হ্যাঁ যেটা আমার প্রথম দিকে ভুল হতো, অনেকের ফর্ম ফিল আপটা ঠিক সিরিয়াসলি নেয় না, ক্যাজুয়ালি নেয়, ঠিক আছে? কিন্তু মানে চাকরি পাওয়ার পরে যখন তুমি ভেরিফিকেশন করতে যাবে তখন দেখবে এটা কতটা ইম্পর্টেন্ট ছিল, সেটা মানে ভীষণই তখন সমস্যায় পড়বে, ঠিক আছে? তো সবসময় আবার আমি বলছি যে ফর্ম ফিল আপ ভীষণ ইম্পর্টেন্ট। তোমার সম্বন্ধে কোনো ইনফরমেশন মানে হাইড করা একদমই উচিত নয়, ঠিক আছে? আর ফর্ম ফিল আপ করাটা একটু গাইডেন্স নিয়ে করাটাই বেটার, তাতে তোমার ভেরিফিকেশনের সময় সুবিধা হবে চাকরির। এবার চাকরি পাওয়ার আগে মানে জয়েন করার আগে একটা পুলিশ ভেরিফিকেশন হয়, সেক্ষেত্রেও ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো ফর্ম ফিল আপ করার আগে তোমরা একটু স্যার ম্যাডামের সাথে একটু পরামর্শ করে নেবে, যেটা ভীষণ জরুরি, ঠিক আছে? আচ্ছা, মৈত্রীদি কিছু বলবেন একটু? মৈত্রীদির কথাটা একটু শুনে নিন স্যার। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, গুড ইভিনিং স্যার। স্যার আমি মৈত্রী বলছি। গুড ইভিনিং। স্যার বলছিলাম যে আপনি মানে তাও কত সালে স্টার্ট করেছিলেন এই প্রিপারেশনটা, আর ফার্স্ট আপনার সাকসেসটা কত সালে এসেছিল, মানে আমি একটু এই ডিউরেশনটা জানতে চাইছি, আর মোটামুটি একটা অ্যাভারেজ কত সময় আপনি মেনটেন করতেন, মানে সিরিয়াস স্টাডি যেটা বলে, ওটা যদি একটু বলেন। ম্যাডাম জানেন আমি মানে আমি যতবার WBCS প্রিলিমস দিয়েছি আমি কখনো প্রিলিমস ফেল করিনি, আমি 5 বার মেন্স দিয়েছি, কিন্তু আমার প্রিপারেশনের অনেক গল্প আছে। এই যে আমি একবার বলছিলাম না, অনেকের অনেক রকম প্রবলেম থাকে। হ্যাঁ, তো আমার প্রবলেম গুলো আমি মানে কাউকে কখনো বলি না। আমার হেলথের একটা বড়সড় প্রবলেম আছে, যার জন্য প্রথম 3-4টে অ্যাটেম্প আমার খুব ফালতু গেছে, ঠিক আছে? আমাকে এক্সামের আগে 2-3 বার করে হসপিটালাইজ হতে হয়েছে, এরকম অনেক ব্যাপার আছে, তো সেগুলো আমি বলছি না। হ্যাঁ, আর ডিউরেশনের কথা আমার কথা আমি বলছি না, আমি অন্যদের কিছু এক্সাম্পল দিয়ে বলছি। হ্যাঁ, এবছর তোমরা যদি মানে WBCS এর যে রেজাল্টের যে পিডিএফটা তুমি দেখো, অঞ্জন নন্দী বলে একজন আছে, সে সম্ভবত 7 র্যাঙ্ক না কত র্যাঙ্ক করেছে। সে 2012 সালে একটা চাকরি পেয়েছিল, ঠিক আছে? তারপরে লেগে থেকে থেকে থেকে
এবার এক্সিকিউটিভ পেয়েছে। এরকম অনেকে আছে যাদের বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, বাচ্চারা বড় হয়ে গেছে। রিক্তা হালদার বলে একজন পেয়েছে এবার ডাব্লিউবিসিএস, তার ছেলে ক্লাস 7 পড়ে। 2022 একজন সঙ্গীতা বিশ্বাস বলে পেয়েছে, সে তো বিদেশে থাকতো, ও 33 বছর বয়সে ডাব্লিউবিসিএস সম্পর্কে জানতে পেরেছিল। ঠিক আছে, তারও একটা বাচ্চা আছে 7-8 বছরের, সেও 2022 পেয়েছে। তো দেখো, তোমাদের কিছুটা হয়তো একটু সময় লাগছে, হ্যাঁ, কিন্তু আর এই সময় লাগার পিছনে যে শুধু তোমাদেরই দোষ এটা কখনোই ভাববে না। এখন যে পরীক্ষার মানে সিচুয়েশন সেটা খুব বাজে। এই যে ডাব্লিউবিসিএস 2022 এটা কমপ্লিট হতে প্রায় 4 বছর লাগলো। স্টেটের অন্যান্য পরীক্ষাগুলো বিভিন্ন কারণে ঝুলে আছে, এত সময় লাগছে, সেই কারণে তোমাদের ডিমোটিভেটেড হয়ে যাওয়াটা খুব স্বাভাবিক। তো হ্যাঁ, তুমি কবে থেকে প্রিপারেশন নিচ্ছ আমি ঠিক জানি না, কিন্তু ডিমোটিভেটেড হওয়ার কোনো কারণ আমি দেখছি না। ঠিক আছে, লক্ষ্য একটা রাখতে হবে, সরকারি চাকরি পেতে হবে। আর চাকরি পাওয়ার পরে লাইফটা একটু অন্যরকম, সত্যি কথা বলতে গেলে। ঠিক আছে, চাকরি পাওয়ার পরে অন্যান্য প্রবলেম আসতে পারে, কিন্তু সেগুলো তুমি ইজিলি ওভারকাম করে ফেলবে। তো এখন যেটা কর্তব্য সেটা হচ্ছে মানে মোটিভেটেড থেকে প্রিপারেশনটা শুরু মানে কন্টিনিউ রাখা আর রেগুলারিটি মেনটেন করা, এটাই। আচ্ছা, সবার you, sir. মোটামুটি কোশ্চেন হয়ে গেছে। তো সবাই বুঝতে পেরেছো স্যার যেটা বললেন, যে তোমাদের সব থেকে বড় কথা হলো ধৈর্য। ধৈর্য ধরতে হবে, ধৈর্য ছাড়া কিছুই কোনো বড় কিছুই হয় না। কোনো বড় কিছুই সফল মানে সাকসেস পাওয়া যায় না বড় কিছুতে। তো ধৈর্য তো থাকতেই হবে, তার সাথে সহ্যটাও থাকতে হবে। কারণ সামাজিক অনেক রকম প্রেশার আছে। সামাজিক সেই প্রেশার গুলোকে মাথায় রাখতে হবে, সেই প্রেশার গুলোকে নেওয়ার ক্ষমতাও রাখতে হবে। না হলে হয়তো একটা বড় কিছু পেতে গেলে বাধা তো আসবেই না, বিভিন্ন রকম বাধা আসবে, বিভিন্ন রকম স্ট্রাগলের মধ্যে যেতে হবে। তো সেইগুলো মাথায় রেখে তোমার যদি ক্লিয়ার একটা লক্ষ্য থাকে, তাহলে অবশ্যই স্যার যেমন বললেন, স্যারের একদমই, আমি তো স্যারের সাথে মানে অনেক দিন ধরে কথা হয় এবং স্যারও আমাকে বিভিন্ন ভাবে হেল্প করেন, মোটিভেট করেন। তো স্যার যেভাবে, স্যারের একটাই লক্ষ্য ছিল ডাব্লিউবিসিএস, মানে আমি পাবোই, ডাব্লিউবিসিএস পাবো মানে পাবোই। তো এইরকম, তো তোমাদের এরকম সরকারি চাকরি পাবো মানে পাবোই, এই একটা ফোকাস অবশ্যই রাখবে। আর এটাই আমার এইটুকুই বলার। আর রাহুল স্যার তোমাদের আর কিছু বলবেন? তো রাহুল তাহলে স্যার আমি কিছু বলুন। লাস্ট আরেকটু কিছু বলে আমি তাহলে লিভ করে যাচ্ছি। তো হ্যাঁ। আমার তো ভালো লাগছে তোমরা সবাই সিরিয়াস অ্যাসপিরেট। ঠিক আছে, তো এই সিরিয়াসনেস থাকলে তোমাদের মানে সার্ভিস পেতে কোনো সমস্যা হবে না। তোমরা লিখে রাখো, তোমাদের এখন মনে হতে পারে যে চাকরি পাবো কি পাবো না, আমাদের প্রিপারেশন ঠিক হচ্ছে কি হচ্ছে না, এত কাট অফ কি করে হবে, আমার তো মার্কস এত কম। ঠিক আছে, এরকম ফেজ গুলো আসবেই, এগুলো আসাটাই স্বাভাবিক। ঠিক আছে, এইরকম ফেজ আমারও আসতো যে আমি আহ কখনো চাকরি পাবো না। ঠিক আছে, তো এইগুলো যে যত সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবে সে তত তাড়াতাড়ি চাকরিটা পাবে। ঠিক আছে, তো এটা আমার বলার। সবাইকে অল দা বেস্ট। এরকম সেশন করে তো আমার ভালো লাগলো, যদি প্রয়োজন পড়ে। ঠিক আছে, একাডেমিক্স তো যতটা আছে এখানে ম্যাডাম বা স্যারেরা তো করিয়ে দেয়। তো এরকম মোটিভেশন বা এক্সাম সম্পর্কে পার্টিকুলার বা এক্সামের যে প্রিপারেশনের বিভিন্ন ফেজ সেগুলো নিয়ে প্রবলেম হলে এরকম সেশন করা যেতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার থ্যাংক ইউ স্যার। আচ্ছা স্যার, আমার একটু বলতে ওদেরকে যে হ্যাঁ। তোমরা তো আজকে যে কোশ্চেন গুলো করেছো, তোমাদের যে ডাউট বেসিক বা প্রিলিমিনারি পর্যায়ে সেইগুলো করেছো, এবারে পড়তে পড়তে যেমন এই তোমাদের সুপ্রতিম করলে, শ্রেয়া করলে, তোমাদের পড়ার বিষয়ে বিভিন্ন রকমের ডাউট আসবে, এটা কিভাবে এটা প্রিপারেশন নেবো, কিভাবে ওই কোশ্চেন গুলোকে সলভ করবো। তো স্যার আমাদের সাথেই আছেন, তোমাদের যা প্রবলেম হবে, এটা আজকে প্রথম সেশন, স্যার আবারও আসবেন। তোমাদের যখন অনেকে অনেক প্রবলেম বলবে যে স্যার বা বুঝতে পারছি না কিভাবে এগোবো, বা দেখো একটা চলার পথে নিশ্চয়ই তোমরা বারবার ডিমোটিভেট হবে, সমস্ত জায়গাতেই সমস্ত কিছুতেই মানুষ ডিমোটিভেট হয়। তো সেই ক্ষেত্রে স্যার আমাদের সাথেই আছেন। তো তোমাদের পরবর্তী ক্ষেত্রে আবার স্যার আসবেন কিছুদিন পরেই, তো তোমরা প্রিপারেশন নাও। বারবার একটা কথা বলবো, স্যার যা কথা বললেন তোমরা আশা করি অনেকটা মোটিভেট হয়েছো, যে বা কিভাবে চলবে। যারা একদম বিগিনার্স তারাও বুঝতে পেরেছো যে কিভাবে চলবে, যারা অনেকটা এগিয়ে গেছো তারাও বুঝতে পেরেছো যে বাকি পথটা কিভাবে যাবে। তো এইভাবে যাকে বলে যে মানে সামনে অগ্রদূত, যিনি অগ্রদূত মানে হিসেবে স্যার আছেন। তো তোমাদের যে কোনো প্রবলেম হবে এরপরে যে কোনো কিছুতে, আমরা কিন্তু তোমাদেরকে এইভাবেই স্যারদের সাহায্য নিয়ে তোমাদেরকে মিটিং ডেকে স্যারের সাথে কথা বলিয়ে তোমাদেরকে করব। তো তোমরা পড়তে থাকো আমাদের যেভাবে পড়ানো হচ্ছে এখানে। আবারও একটা কথা বলছি, প্রত্যেক স্যারই
মানে অত্যন্ত অভিজ্ঞ। তোমাদের যিনি হিস্ট্রি পড়ান, তোমরা অলরেডি নাম শুনে, দেবাশিস স্যার থেকে আরম্ভ করে ইংরেজি স্যার, প্রত্যেক স্যারই যথেষ্ট অভিজ্ঞ, তারা তাদের বেস্ট দিয়ে পড়াচ্ছেন এবং তোমরা ক্লাসে এটা দেখো। এরপরে বাকি যাকে বলে ফিনিশিং টাচ দেওয়ার জন্য স্যার তো এখানে আছেনই, কোন জায়গাটায় কার কি ঘাটতি থাকছে, কতটা কাকে, বা স্যারকে আমরা পরেও হয়তো বলবো যে বিভিন্ন ক্লাস নেওয়ার ক্ষেত্রে আসলে ব্যাপারটা স্যার এতটাই ব্যস্ত বা এরপরে ওর ট্রেনিং পিরিয়ড শুরু হলে হয়তো টাইমই পাবেন না, নইলে আমরা এখানে স্যারকে আরো আমরা ইনভলভ করতে পারতাম বা হলে আমাদেরও খুব ভালো হতো ব্যাপারটা। তো যতটা উনি পারবেন আমরা রিকোয়েস্ট করব ওর সময় মতো করে তোমাদেরকে গাইড করবেন। তো এইটুকুই আমাদের তরফ থেকে শেষ মুহূর্তে বলার, যে আমরা যেমন চেষ্টা করছি শুধু ক্লাস নয়, ক্লাসের পাশাপাশি আমরা বিভিন্ন রকম মোটিভেশনাল সেশনও তোমাদের জন্য রাখবো, তোমরা জয়েন করবে। তোমাদের এই জার্নি পিরিয়ডে যা যা সমস্যা হবে সেগুলো পুরোটাই স্যারের সাথে ডিসকাস করবে এবং ফ্রিলি ওপেন, ওই যে বিভিন্ন কোশ্চেনরা ভেবো না কখনো যে আমার কোশ্চেনটা কম বা বেশি এরকম, ঠিক আছে? তো বেসিক জ্ঞান থেকে আরম্ভ করে কার কি প্রবলেম সেগুলো আবার তোমরা স্যারকে বলবে। তো এটাই বলার যে পড়তে থাকো, লেগে থাকো। আর স্যার যেটা বললেন যে জব যতদিনই আমার লাগুক না কেন, যত বছরই লাগুক না কেন, আমি শেষ দেখে যাকে বলে ছাড়বো, তাহলে তোমরাও কিছু পাবে। এবং তোমরা কিন্তু আরেকটা কথা, যে যারা বিগিনার্স তারা কিন্তু সমস্ত পরীক্ষা দাও। স্যারও দেখো প্রথমে কিন্তু ক্লার্কশিপে চাকরি করতেন, ক্লার্কশিপে চাকরি করতে করতে স্যার পরীক্ষা দিয়েছেন, এতে হয়তো কিছুটা প্রেশারটা কম থাকে যে আমার তো একটা চাকরি আছে। তো তোমরা সমস্ত পরীক্ষাই যেমন দিচ্ছ ওরকম প্রিপারেশন কিন্তু সমস্তই দাও, অর্থাৎ একদম রেলকে যেমন টার্গেট করছো, এই যে আবার ভোটের পরে বলছে ক্লার্কশিপ বা মিসলেনিয়াস একটা কিছু হয়তো নোটিফিকেশন আসবে, সেইগুলো সমস্ত পরীক্ষাকে কিন্তু টার্গেট করবে এবং সমস্ত পরীক্ষার গাইডলাইন্সই কিন্তু এখানে পাবে। ঠিক আছে? তো রেগুলার যেমন ক্লাস হচ্ছে হবে, আজকে সেশন এরকম আবারও সেশন থাকবে, আমরা রবিবার দিন করে সেশনগুলোকে মাঝে মাঝে রাখবো। ওকে, থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ঠিক আছে, তোমাদেরকেও ধন্যবাদ, তোমরা এতক্ষণ ধরে শুনলে বা তোমাদের কোশ্চেন গুলো করলে। ঠিক আছে, গুড নাইট। তো ঠিক আছে স্যার, গুড নাইট, গুড গুড নাইট। নাইট। আচ্ছা, তো তোমাদের বলো কেমন লাগলো আজকে সেশন? মিসে অনেক ডাউট সবার ক্লিয়ার হয়েছে। খুব ভালো আর লেগেছে। স্যার খুবই হ্যাঁ, ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন, মানে অনেক রিকোয়েস্ট করেছিলাম আমি এবং মানে উনি, তাই জন্য আজকে তোমরা, এবং সেটা খুবই মানে তাড়াতাড়ি করে মানে মানে ওনাকে খুব তাড়াতাড়ি রাজি করিয়েছি, কারণ সেরকম প্ল্যান আগে থেকে ছিল না। তো আমি ভাবলাম যে ঠিক আছে, তোমাদের জন্য একটা সেশন রাখা যাক। তো আমার আশা করি যে তোমাদের খুবই হেল্প হয়েছে, আর তোমরা এভাবে পড়তে থাকো। বাকি তো আমরা আছি যেরকম তোমাদের সাথে, সেরকম ভাবে তো থাকবোই। আর যা প্রবলেম হবে আমরা আছি, আমরা তোমাদের সবসময় সাহায্য করি। স্যারও এরকম আরো অনেক সেশন করা মানে করবো। তো ঠিক আছে, পড়তে থাকো, এটাই। আর একদমই কেউ ডিমোটিভেটেড হবে না, কারণ দেখো ডিমোটিভেট হবে না এটা আমি বলবো না, কারণ ডিমোটিভেশন আসবে লাইফে, সবার লাইফে আসে। স্যারের লাইফেও প্রচুর ডিমোটিভেশন ছিল, কারণ আমি জানি স্যার ভীষণই অসুস্থ, ঠিক আছে? ওনার এখনো ট্রিটমেন্ট চলে। তো উনি সেই মানে ওনার এরকম আমি শুনেছি প্রতি সপ্তাহে মেবি 5,000 টাকা না 6,000 টাকার ইনজেকশন ওনাকে নিতে হয়, উনি এরকমই অসুস্থ। তো উনি সেই হার্ডেল, একটা মানুষের শরীর ভালো না সেখান থেকে উনি যেভাবে মানে দিনের পর দিন স্ট্রাগল করে ওই একটাই লক্ষ্য, আমি পাবোই ডাব্লিউবিসিএস, আমি পাবোই, এরকম বিষয়। তো এই রকম মোটিভেশন থাকতে হবে। ওই যে বললেন স্যার যে সেলফ মোটিভেটেড হতে হবে, ওই আজকে দুটো রিল দেখলাম বা আজকে দুজন বলে দিল ওই মোটিভেশন পেয়ে গেলাম, এরকম নয়। রোজ নিজেকে মোটিভেট করতে হবে। আবার আজকে আমরা একটা সেশন দিলাম বলে তোমরা মোটিভেশন একদম হাই লেভেলের, তারপর দুদিন বাদে এইরকম মোটিভেশন হলে হবে না। রোজ মোটিভেশন এই লেভেলে, মাঝে মাঝে লেভেলে থাকতে হবে, একদিন হাই একদিন প্রচুর লো এরকম থাকলে কিন্তু হবে না। তো সেলফ মোটিভেশনটা খুব ইম্পর্টেন্ট। তোমরা একদমই টার্গেট করো যে আমি পাবো, মানে আমি পাবো। আর সত্যি কথা বলতে এরকম টার্গেট করলে কেউ কিন্তু ফেরে না, ঠিক আছে? তো বাকি যা স্যারদের ক্লাস হচ্ছে প্রতিটা ক্লাস করতে থাকো। আর এখানে তো জানো যে রোজ আমরা ক্লাস দেওয়ার চেষ্টা করি, খুব প্রবলেম না হলে ক্লাস অফ থাকে। আর প্রতিটা স্যারই খুব যত্ন করে তোমাদের পড়ান। আর স্যার যেটা বললেন যে এখন বেসিক তোমরা বিগিনার, আমার স্যার যেটা বললেন যে আমরা যে নোটস গুলো দিচ্ছি ওগুলো ঠিক করে পড়ো, একদম স্ট্র্যাটেজিক এগুলো দিচ্ছে, এগুলো যে শুধু বিগিনার্স তা নয়, তোমরা যদি ভালো করে খেয়াল করে দেখো, হিস্ট্রি স্যারের নোটস আমি দেখেছি, মানে 2 হিস্ট্রি স্যারের আমি নোটস দেখেছি,
এবং জিওগ্রাফি স্যার, ইংলিশ স্যারও যেভাবে করাচ্ছেন, এটা যে শুধু বিগিনার্স আমরা বলবো তা নয়, যারা মাঝামাঝি লেভেলে আছো থেকে অনেকটা প্রিপারেশন, তাদের ক্ষেত্রেও কিন্তু খুব হেল্পফুল। বিশেষ করে মেন্সের প্রিপারেশনের জন্য কিন্তু এগুলো খুব কাজে লাগবে। এবং মানে রিসেন্ট তোমাদের ডেসক্রিপটিভ ক্লাস শুরু হচ্ছে, এছাড়াও যাদের হিস্ট্রি অপশনাল সেই ব্যাপারটাও আমরা ওটা দেখছি, কারণ হিস্ট্রি হ্যাঁ, অপশনাল আর বহু স্টুডেন্টরা নেয়। দ্বিতীয় কথা হচ্ছে, যেগুলো তোমাদের সায়েন্সও, ধরো আমি আমার দিক থেকে বলছি, এই পিডিএফ কিন্তু মেন্সেরই পিডিএফ, কারণ এক একটা পিডিএফ তোমরা দেখলে খেয়াল করবে, দেখবে 12 থেকে 14 পাতা বা 15 পাতা। প্রিলিমসের অত দরকার হয় না, কেমিক্যাল বন্ডিং এর অত তোমার হচ্ছে কেমিক্যাল বন্ডিং এর স্ট্রাকচার, sp3d sp3df এত কিছু লাগে না। তো প্রত্যেক স্যারই, এবং মেন্সের সময় আমাদের তো আলাদা ক্লাস হবে, যে কোনো পরীক্ষা তোমরা যখন এটা আরেকটু বয়স হয়ে যাবে ব্যাচটা, তখন আমরা এটাকে প্রিলিমিনারি মানে এ ব্যাচ করে দেবো, প্রাইম ব্যাচ করে দেবো। তো তোমাদের কিন্তু জিনিসটা যথেষ্টই যেভাবে করানোর কথা সেইভাবেই কিন্তু করানো হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে যেটা, যে তোমাদের যেমন আমরা বলেছিলাম আগের মিটিং এ, যে প্রতিদিন আগের দিনের পড়ার ক্লাস টেস্ট হবে, সেটা কিন্তু হচ্ছে, ঠিক আছে। এবং কাল থেকে যে আবার নতুন শুরু হচ্ছে তোমাদের জিওগ্রাফি ক্লাস বা কি, আমরা সকালে জানিয়ে দেবো, তোমরা সেগুলো পড়তে থাকবে। তাহলে কি হচ্ছে, আগের দিনের পড়াটাও সেরকম রিভিশন হচ্ছে। মাসের শেষে আমাদের মক টেস্ট থাকছে, যেটা তোমাদের সেশন আগে দেওয়া ছিল ওইভাবেই পরীক্ষা আগের বারের মতো হবে। এবং তোমাদেরকে একটাই কথা বলার, তোমরা পরীক্ষাগুলো দিও, ঠিক আছে। পরীক্ষা হয়তো কেউ কোনোদিন কোনো কারণে দিতে পারলে না, মানছি, তার বাড়িতে হতেই প্রত্যেকের সমস্যা আছে। তোমার বাড়িতে কারো অসুস্থ হলো, তোমার কোথাও যেতে হলো, তুমি তার পরের দিন, এরকমও নয় যে আমরা পরের দিন দিলে খাতা দেখি না, তোমরা পরের দিনও দাও। এই একটা কোশ্চেন রেডি করা, কোশ্চেনের পরীক্ষা নেওয়া, খাতা দেখা, তোমরা পরীক্ষা দিচ্ছ যেমন তোমাদের পড়তে হচ্ছে, আমরাও যেমন এই খাতাগুলো দেখতে অনেকটা সময় লাগে, প্রত্যেকের খাতা চেক করা, নেগেটিভ মার্কিং হিসেব করে করা। তো তোমাদেরকে আমরা একটাই কথা বলছি, বারবার পরীক্ষাগুলো দিও। পরীক্ষা খারাপ বা ভালোটা বড় কথা নয়, পরীক্ষা দেওয়ার অভ্যেসটা করা বড় কথা। এবং তোমাদের সামনে যার যা পরীক্ষা আছে, তোমাদের যেরকম প্রিপারেশন আছে, তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষা হলে যাও। এনটিপিসি আমি কি পারবো, আন্ডার গ্রাজুয়েট, আমার তো এখনো হাফ সিলেবাস হয়নি, এটা ভাবার কোনো কারণ নেই। বারবার ধাক্কা দিতে দিতে পাথরও কিন্তু ভাঙে, যত শক্ত পাথরই হোক না কেন। যাও, কিছু শেখো, কোনটা পারলে না এসে অ্যানালিসিস করো, সেগুলোকে আবার চেষ্টা করো, তবেই এগোবে। তাছাড়া কিন্তু এগোবে না। পরীক্ষার ভয় থাকলে কোনো দিন হবে না। বারবার পরীক্ষা দিতে থাকো, মক টেস্ট দাও, এবং আস্তে আস্তে করে দেখবে ঠিক। এবং সব থেকে বড় কথা এটা, যে স্যার বললেন যে ধৈর্যটা রাখো, তোমরা অধৈর্য হয়ে যাও না। আর কদিন লাগবে, এইভাবে জিনিসটা হয় না। আজকে দাদাও বলেছে, আমিও আগে এক দিদির কাছে শুনেছিলাম, উনি ডিএসপি, ওই একই কথা বলেছিলেন, যে ডব্লিউবিসিএস বা পিএসসি কোনোদিন কাউকে খালি হাতে ফেরায় না। যে সত্যিকারে খাটে, তার আজ না হয় কাল, না হয় পরশু, তাকে সে পিএসসি কেন, রেলও বলো বা এসএসসি বলো, সব চাকরি পরীক্ষার ক্ষেত্রে নিয়ম একই। তো তোমরা কারণ তোমাদের সিলেবাসটা সেম, তো তোমার সিলেবাস প্রায় সবই সেম, তো তোমরা আশা করি যে প্রিপারেশন নিয়ে বা তোমরা যেভাবে সিরিয়াসলি প্রিপারেশন নিচ্ছ, তাতে কেউ ঠকবে না, এটুকু আমি বলতে পারি। কিছু না কিছু তুমি পাবে। এত পরীক্ষা হচ্ছে, কোথাও তুমি ভাবতেই পারবে না যে পরীক্ষাটা আমি পেয়েছি। এরকমই হয়, আমি পরীক্ষা দিয়েছিলাম, অতটা তুমি হয়তো ভুলেই যাবে, রেজাল্টে দেখবে তোমার পিডিএফ এ নাম এসছে। এরকমই হয়, কোথায় কবে একটা কোন পরীক্ষা দিয়েছিলে, হয়তো তার দেখবে রেজাল্টে নাম চলে এসছে, কারণ তোমার প্রিপারেশনটা সেই লেভেলে ছিল। ওকে, তো তোমরা অনেকক্ষণ টাইম দিলে। না, ঋষিতা কিছু বলতে চাই, ঋষিতা বলো। হ্যাঁ ম্যাম, আমি যেটা বলছিলাম, মানে আপনারা এক্ষুনি বললেন যে মানে কোনো সাবজেক্ট অপশনাল বা হিস্ট্রি অপশনাল, মানে এটা আমি ঠিক বুঝলাম না, মানে ওটা কি, মানে মানে অল্প পড়লে বা কিছু, মানে কিছু একটা বুঝতে পারছি, মানে বুঝতে পারলাম না এই ব্যাপারটা। অপশনাল পেপার ডব্লিউবিসিএস এ তোমাকে যদি গ্রুপ এবি দিতে হয়, তাহলে একটা নিতে হবে, ঠিক আছে। এবারে তোমার যে সাবজেক্ট, তুমি সেটা নিতে পারো, তুমি সেটা যদি প্রচন্ড দক্ষ হও, তোমার যদি প্রপার গাইডেন্স থাকে, তোমার যদি কনফিডেন্স থাকে, তাহলে নিতে পারো। অনেকে কিন্তু এই গাইডে প্রপার, ধরো আমি কথাই বলছি, কেউ ধরো পড়েছে হয়তো নিয়ে কেমিস্ট্রি নিয়ে বা ম্যাথ নিয়ে, তার ম্যাথে গ্র্যাজুয়েশনে অতটা ভালো প্রিপারেশন নেই, সে তারও কনফিডেন্সও নেই, তখন কিন্তু তার ম্যাথ নেওয়াটা ভুল হবে। তখন সে কিন্তু যেগুলো বাজার চলতি, মানে যেগুলো সবাই নেয়, সেগুলো নিলে গাইডেন্সটা পাবে। এবার তোমার যদি মনে হয় যে আমি ম্যাথে আমি যথেষ্ট ভালো, আমি ভালো করে গ্র্যাজুয়েশন করেছি, আমার সমস্ত তথ্য রেডি আছে, তাহলে তুমি অবশ্যই ম্যাথ নাও। কিন্তু তোমার যদি তোমার কেমিস্ট্রি যদি থাকে, তোমার যদি ফিজিক্স থাকে, তুমি নাও। কিন্তু যদি তোমার মনে হয় যে না, আমি অতটা সময় দিতে পারবো না, তাহলে তুমি এই হিসেবে নাও, অর্থাৎ ওই বলো যেটাকে অ্যানথ্রোপোলজি, সোশিওলজি, এই যে পল সায়েন্স, এইগুলো যেগুলো তুমি সহজে স্টাডি মেটেরিয়ালস পাবে, ঠিক আছে। না, তবে তোমার যা গ্রাজুয়েশনের সাবজেক্ট জিওগ্রাফি অনেকে নেয়, তোমার জিওগ্রাফিতে যা দক্ষতা, তুমি তো গ্রাজুয়েশনটা জিওগ্রাফিতে যখন করছো, তখন নিশ্চয়ই তোমার ওটার কনসেপ্ট অনেক ক্লিয়ার থাকবে। এবার আমরা এই সব কথা বলছি শুধু ডব্লিউবিসিএস এর জন্য,
অন্য কোনো সাবজেক্টে কিন্তু অপশন, অন্য কোনো পরীক্ষায় কিন্তু অপশনাল লাগে না। তাই আমরা ডাব্লিউবিসিএস এর কথা বলছি, বারবার বলছি ডাব্লিউবিসিএস শুধু এ বি এর জন্য অপশনাল সাবজেক্টটা লাগে। ঠিক আছে, যে একটা অপশনাল সাবজেক্ট নিতে হয় যেটা একটু ওই গ্রাজুয়েশন লেভেলের সিলেবাস থাকে। ঠিক আছে, তো ওইটা নিতে হয়, সেটা শুধু ডাব্লিউবিসিএস এবির জন্য। বাট এবার তুমি যদি রেল টার্গেট করো বা এসএসসি সিজিএল সিএইচএসএল বা ডাব্লিউবিসিএস গ্রুপ সিডি টার্গেট করো, তাহলে কিন্তু ওটা পড়তে হবে না অপশনাল সাবজেক্ট। আর অপশনাল সাবজেক্টটা একটু গ্রাজুয়েশন লেভেলে পড়তে হয়। ঠিক আছে, আর বাকি সাবজেক্ট যেমন যা পড়ানো হচ্ছে সেভাবে পড়তে থাকো, আমরা তো আছি পাশে। আর তোমাদের একটাই কথা বলবো যে এখনই ওই বাজার চললে তোমাকে ইউটিউবে বলে দিল যে হিস্ট্রির জন্য পুনম দালাল দহিরা পড়ো, সোনালী বানসাল পড়ো, এইগুলো এখনই করতে যেও না, তাহলে কিন্তু মাথা ফাথা ঘুরে যাবে দেখে। এবং স্যাররা, মানে আমাদের এখানে স্যাররা তোমার পুরো যেটা এক্সামে স্পেসিফিক্যালি রাখবে সেরকমই কিন্তু নোটস বানান। ঠিক আছে, তো ওগুলো পুরোপুরি খুব ভালোভাবে ফলো করো, কারণ স্যারও বলেছেন, প্রবীর স্যার বললেন যে ওই বইগুলো কিন্তু অনেক বাল্কি থাকে, মানে অনেক এক্সট্রা ইনফরমেশন থাকবে, যেটা কিন্তু আমাদের সেন্ট্রাল যে বা স্টেটের যে এক্সাম গুলো দিচ্ছ সেগুলো টার্গেট করে নয়, সেগুলো ইউপিএসসি টার্গেট করে। ঠিক আছে, তো এবার সেই জন্য বলছি আমাদের এখানে স্যাররা ওই রকমই নোটস দেয় যে নোটস যেটুকু তোমার এক্সামের জন্য লাগবে। বুঝতে পারছো, এটাই বলার। যে ঠিক আছে, পড়তে থাকো ভালো করে। আর স্যার রাহুল স্যার যদি কিছু বলে শেষ করেন তো করেন। না ঠিক আছে, তোমরা অনেক রাত হলো, পড়ো ভালো করে, তাহলে কাল থেকে ক্লাসগুলো কন্টিনিউ করো। পরের মাসে আমরা এরকম আবার একটা মিটিং রাখবো তোমাদের সাথে, তোমাদের যা প্রবলেম যা কিছু সেগুলো আমাদের জানিও। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, তাহলে অনেক রাত হলো। ওকে স্যার, থ্যাংক ইউ, গুড নাইট সবাইকে। গুড নাইট। হুম, হ্যাঁ ম্যাম, গুড নাইট। হুম।